ওয়েলকাম টু মাইস কোচিং। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে তিনটে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। সেটা হচ্ছে তরঙ্গ এবং শব্দ, দ্বিতীয় হচ্ছে আলো এবং তড়িৎচুম্বকীয় তরঙ্গ, এবং তৃতীয় হচ্ছে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র অর্থাৎ ইলেকট্রিসিটি, ম্যাগনেটিজম। এই তিনটে চ্যাপ্টারই কিন্তু আমরা কি এমসিকিউ এর মাধ্যমে আলোচনা করব। টোটাল 50টা এমসিকিউ আছে এবং খুব সহজ এমসিকিউ আছে, এবং প্রতিটা এমসিকিউ কিন্তু পিএসসির সমস্ত এক্সামে কিন্তু পড়ে। তো চলো আর সময় নষ্ট না করে আমরা ক্লাসটা শুরু করি। তো আমরা দেখে নিই যে প্রথম যে এমসিকিউটা আছে, প্রথম যে কোশ্চেনটা আছে সেটা কি। বেশ, দেখো, শব্দ কিভাবে উৎপন্ন হয়। অপশন কি কি রয়েছে? অপশন এ প্রতিফলন, অপশন বি প্রতিসরণ, অপশন সি কম্পন, অপশন ডি ঘূর্ণন। তোমরা অ্যান্সারটা দাও, তারপরে আমি তরঙ্গটা কি জিনিস, শব্দ যেহেতু তরঙ্গ সেহেতু তরঙ্গটা বুঝিয়ে দেবো, তার সঙ্গে শব্দটা কিভাবে যাচ্ছে সেটাও আমরা দেখে নেব। শব্দ কিভাবে উৎপন্ন হয়, মেনলি খুব ইজি কোশ্চেন। বাহ, ভেরি গুড, সবাই ঠিক অ্যান্সার দিয়েছো। শব্দ কিভাবে উৎপন্ন হয় সেটা হচ্ছে কম্পন বা ভাইব্রেশনের মাধ্যমে শব্দ উৎপন্ন হয়। দেখো, তরঙ্গ জিনিসটা কি না, তরঙ্গে তোমরা দেখেছো যে পুকুরে একটা ঢিল ছুড়লে ওই ঢেউটা যেটা উঠছে সেই ঢেউটা হচ্ছে তোমার কি তরঙ্গ। ঠিক আছে, এবং তরঙ্গের ধর্ম কি না, তরঙ্গের ধর্ম এই যে দেখো এখানে দেখতে পাচ্ছ, এটা এটা একটা তরঙ্গ। ঠিক আছে, এটা একটা তরঙ্গ। এবারে তরঙ্গে কি হয়, কিছু কণা রয়েছে। ঠিক আছে, এইভাবে কণাগুলো রয়েছে, একটা কণা রয়েছে। এবার কণাগুলো কি হয়, কণাগুলো কিন্তু যায় না সেখানে, কণাগুলো খালি ওপর নিচে করে, ওপর নিচে এইভাবে করতে থাকে ওরা। তাহলে তরঙ্গের ক্ষেত্রে যে কণাগুলো থাকে তরঙ্গের, তারা উপর নিচে করে, এবং এই যে ওপর এবং নিচ করার ফলে কি হয়, একটা কি হয়, তরঙ্গের একটা ঢেউয়ের সৃষ্টি হয়। ঠিক আছে, তাহলে মনে রাখবে যে কোনো তরঙ্গের ক্ষেত্রে কণাগুলো স্থির থাকে, কণাগুলো স্থির থেকে তাদের জায়গা থেকে তারা আন্দোলিত হয় এবং একটা কি সৃষ্টি করে, তরঙ্গের সৃষ্টি করে। ঠিক আছে, এবারে তরঙ্গের যে কয়েকটা জিনিস দেখে নাও তোমরা। দেখো, এই যে এই যে ওপরে এটা রয়েছে, মানে একদম যে বিন্দু যেটা বলি, যেখান থেকে তরঙ্গটা তৈরি হচ্ছে সেখান থেকে এই পিক পর্যন্ত, এই উচ্চ বিন্দু পর্যন্ত, এটাকে বলছে অ্যামপ্লিটিউড, মানে কতটা উঠতে পারবে। ঠিক আছে, যদি ধরো এটা হতো, এইরকম হতো তরঙ্গটা, তাহলে এটা দেখতে পাচ্ছি এর অ্যামপ্লিটিউড কিন্তু অনেকটাই বেশি, এটাকে বলছে অ্যামপ্লিটিউড। ঠিক আছে, কি বলছে, অ্যামপ্লিটিউড বা তোমার বিস্তার। ঠিক আছে, এটা হচ্ছে অ্যামপ্লিটিউড বা তরঙ্গের বিস্তার হলো। বেশ, আর এই যে দুটো মাথা, এই একটা মাথা আর এই একটা মাথা, বা 1 নাম্বার 2 নাম্বার দিয়ে বোঝাচ্ছি তাহলে বুঝতে পারো ভালো। এখানে ধরো 1 নাম্বার আর এই যে 2 নাম্বার, এই যে 1 থেকে 2 এর মধ্যে যে দূরত্ব, এটা হচ্ছে তোমার কি তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে দুটো তরঙ্গের যে তোমার যেটা ক্রেস্ট বলছে, মানে উচ্চ বিন্দু রয়েছে, সেই দুটোর মধ্যে যে দূরত্ব সেটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে অ্যামপ্লিটিউড, এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। আরো দুটো জিনিস আছে তরঙ্গের, সেটা হচ্ছে কি বেগ এবং তার সঙ্গে কম্পাঙ্ক। কম্পাঙ্ক কি জিনিস, ধরো এই যে ওয়েভটা আছে অনেকটা, আমরা দেখতে পাচ্ছি একটা বেশ বড় ওয়েভ, কিন্তু ওয়েভটা ধরো খুব ছোট হলো, মানে এইরকম এরকম এরকম খুব ক্ষুদ্র হলো। ঠিক আছে, মানে এই যে ঢেউগুলো আছে, ঢেউগুলো যদি কাছাকাছি হয় তাহলে জেনে রাখবে সেখানে কম্পাঙ্ক বেশি, আর ঢেউগুলো যদি দূরে দূরে থাকে, মানে ধরো এইরকম একটা তরঙ্গ আছে, বুঝতে পারবে তাহলে। ধরো এটা একটা তরঙ্গ, ঠিক আছে, এটা একটা তরঙ্গ হলো। আবার এই যে নিচে আঁকছি, এটাও একটা তরঙ্গ, এটা একটা তরঙ্গ। ঠিক আছে, এবারে তোমরা বলো যে 1 নম্বরের কম্পাঙ্কটা বেশি না 2 নম্বরের কম্পাঙ্কটা বেশি, বলো দেখি কেউ। 1 নম্বরের কম্পাঙ্ক বেশি না 2 নম্বরের কম্পাঙ্ক বেশি? একদম ঠিক বলেছে, 2 নম্বরের। মানে কি, এই যে তরঙ্গের যে শীর্ষ বিন্দুগুলো রয়েছে এরা খুব কাছাকাছি রয়েছে, যত কাছাকাছি থাকবে তত কি কম্পাঙ্কটা বেশি হবে। আর কাছাকাছি থাকা মানে কি, তার মানে তাদের তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু কমে যাওয়া। ঠিক আছে, তাদের তরঙ্গ দৈর্ঘ্য কমে যাওয়া এবং কম্পাঙ্ক বেড়ে যাওয়া, এই যে এদের ডিস্টেন্স আছে। আর যদি বলি এইটার ডিস্টেন্স, এই দুটোর ডিস্টেন্স কিন্তু কি হচ্ছে, তোমার দেখতে পাচ্ছি যে 2 নম্বরের ক্ষেত্রে ডিস্টেন্সটা অল্প, মানে তরঙ্গ দৈর্ঘ্য কম। 1 নম্বরের ক্ষেত্রে ডিস্টেন্সটা অনেক বেশি, মানে তরঙ্গ দৈর্ঘ্য বেশি। তার মানে তরঙ্গ দৈর্ঘ্য যদি বাড়ে তাহলে কম্পাঙ্ক কমবে, কম্পাঙ্ক বাড়লে তরঙ্গ দৈর্ঘ্য কমবে, এটা কিন্তু নিয়ম। আর তরঙ্গ কোথায়, আমরা শব্দ একটা তরঙ্গ, আলো একটা তরঙ্গ। এবার তরঙ্গের ভাগ আছে, ঠিক আছে, যেমন জলের মধ্যে তুমি কিছু ফেললে, ঢেউ হলো, ঢেউ উঠলো, এটাও কিন্তু এক ধরনের তরঙ্গ। বেশ, ঠিক আছে। 2 নম্বর কোশ্চেন দেখো, আমরা কোশ্চেন করবো আর তোমার বর্ণনা করে করে যাব।
নিম্নের কোনটি তির্যক তরঙ্গ নয়? আলোক তরঙ্গ, শব্দ তরঙ্গ, রেডিও তরঙ্গ, ইনফ্রারেড তরঙ্গ। কোনটি তোমার কি নয়? তির্যক তরঙ্গ নয়। কোনটি তির্যক তরঙ্গ নয়? দেখো, দু নম্বরে এই যে ছবিটা দিয়েছি, এটা দেখে তোমরা হয়তো অনেক আলোক তরঙ্গ বলছো, কোনটা নয় বলেছি, ঠিক আছে? ভালো করে দেখো, কোনটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নয়, মানে কোনখানে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড থাকে না। তোমাদের কমন সেন্সে বলো, কোনখানে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড থাকে না? যে তরঙ্গের সঙ্গে ইলেকট্রিক সব মানে ইলেকট্রিক কোনোভাবেই যুক্ত নয়। তোমরা ইয়ে লাগাও, যে জিনিসের সঙ্গে ইলেকট্রিক যুক্ত নয়, যে তরঙ্গ মানে কোনো রকম ইলেকট্রিসিটি দরকার হয় না, তড়িতের দরকার হয় না, একটা কমন সেন্স লাগাও, যে তরঙ্গে তোমার তড়িতের প্রয়োজন হয় না। এইগুলোতে দেখো, এইগুলোতে তড়িতের প্রয়োজন হয় কিনা না? যেগুলোতে তড়িতের প্রয়োজন হয় না, খুব ভালো করে ভাবনা চিন্তা করো। তুমি যে কথা বলছো এটা কি শব্দ তরঙ্গ, এখানে তড়িতের কোনো প্রয়োজন হচ্ছে? তড়িতের প্রয়োজন হচ্ছে না তো। তো যেগুলোতে তড়িতের প্রয়োজন হচ্ছে না সেটাই তোমার তির্যক তরঙ্গ। তড়িতের প্রয়োজন কোনটাতে হচ্ছে না? শব্দ তরঙ্গে, ঠিক আছে? সেটাই হচ্ছে তোমার কি তির্যক তরঙ্গ নয়। তাহলে শব্দ তরঙ্গ কি ধরনের তরঙ্গ? শব্দ হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। এবার অনুদৈর্ঘ্য তরঙ্গ কি জিনিস? দেখো, তরঙ্গ হচ্ছে দু রকমের, একটা হচ্ছে অনুদৈর্ঘ্য, একটা হচ্ছে তির্যক। যেগুলোতে ইলেকট্রোম্যাগনেট মানে তড়িৎ প্লাস ম্যাগনেট অ্যাসোসিয়েটেড থাকে সেগুলো সমস্তই হচ্ছে কি তির্যক তরঙ্গ। আর যেগুলোতে কি তোমার তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্র থাকে না সেটা হচ্ছে তোমার অনুদৈর্ঘ্য তরঙ্গ। এই অনুদৈর্ঘ্য তরঙ্গ কি না, যেখানে তোমার এই যে এই ওয়েভটা যাচ্ছে, এই এই ওয়েভ মানে কি এই তরঙ্গটা যাচ্ছে, কিন্তু এই যে কণাগুলো হচ্ছে, এই কণাগুলোর দিক ওয়েভের সঙ্গে পারপেন্ডিকুলারলি, মানে কণাগুলো কি হচ্ছে ওয়েভের সঙ্গে সমকোণে রয়েছে, ঠিক আছে? মানে একটা কণা এখান থেকে শুরু করলো, ভালো করে বোঝাই তোমাদের তাহলে বুঝতে পারবে। এই যে এই বিন্দু থেকে শুরু করে একদম টপ বিন্দুতে গেল, আবার নিচে নেমে এলো, আবার এই কণাটা কি হলো, এইখানে যে কণাটা আছে সেটা এখানে গেল, এখানে এলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ওয়েভ যেটা যাচ্ছে এইভাবে এই দিকে যাচ্ছে, কণাটা কি হচ্ছে পারপেন্ডিকুলারলি হচ্ছে, ঠিক আছে? কণাটা কি হচ্ছে পারপেন্ডিকুলারলি, ঠিক আছে? এটা হচ্ছে তোমার অনুদৈর্ঘ্য তরঙ্গ। অন্যদিকে তির্যক তরঙ্গের ক্ষেত্রে কি না, তির্যক তরঙ্গ দেখো, ইলেকট্রিক ফিল্ড যেটা তোমার তড়িৎ ক্ষেত্র এবং ম্যাগনেটিক ফিল্ড, এই দুটো একে অপরের সঙ্গে কি রয়েছে পারপেন্ডিকুলারলি রয়েছে, এবং ওয়েভটা কি ওয়েভটা এদের পারপেন্ডিকুলার রয়েছে। তাহলে ইলেকট্রোম্যাগনেটের ক্ষেত্রে মনে রাখবে যে ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড যেটার সঙ্গে যুক্ত থাকে সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেট, যেটা ইলেকট্রিক ফিল্ড যুক্ত থাকে না সেটা হচ্ছে তোমার অনুদৈর্ঘ্য তরঙ্গ, ঠিক আছে? বেশ, নেক্সট দেখো, নিম্নের কোনটি তরঙ্গের গতিবেগ কম্পাঙ্ক মানে এফ আর তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক? নিম্নের কোনটি তরঙ্গের গতিবেগ কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক? বাহ, ঠিক বলেছো। দিশা এবং বাসন্তী, ভেরি গুড। বিপাশা, খুব সুন্দর। আচ্ছা, এখানে একটা ভুল হয়ে গেছে, হ্যাঁ এটা ভুল হয়ে গেছে, দুটোই একই রয়েছে, ঠিক আছে? এ আর বি এই দুটোই একই রয়েছে, তাহলে যে কোনো একটা অপশন বললেই ঠিক হবে। ঠিক, অপর্ণা একদম ঠিক। বেশ, দুটো অপশনই ঠিক, তাহলে এও বলতে পারো বিও বলতে পারো, ভুলবশত হয়ে গেছে। তাহলে সম্পর্ক কি, ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। ভি হচ্ছে গতিবেগ আর কম্পাঙ্ক এফ, আর তোমার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা। তাহলে আমরা লিখতে পারি কি, ভি ইজ ইকুয়াল টু এফ ইন্টু ল্যামডা। এবার আমি আগের দিনে কি বললাম, যে এফ যে আছে, কম্পাঙ্ক বাড়লে তরঙ্গ দৈর্ঘ্য কমে এবং তরঙ্গ দৈর্ঘ্য বাড়লে কম্পাঙ্ক কমে। কারণ কি দেখো, এফ ইজ ইকুয়াল টু আমরা ভি বাই ল্যামডা লিখতে পারি। তাহলে দেখো, এখানে ল্যামডা যদি বাড়ে তাহলে এফ কমে যাবে, ল্যামডা বাড়লে কি হবে, এফ কমে যাবে। এদের মধ্যে ব্যস্ত সম্পর্ক, অর্থাৎ এফ এর সঙ্গে ল্যামডার ব্যস্ত সম্পর্ক, যেটা আমি আগেই বললাম, ঠিক আছে? আর এখানে একটা ওয়েভ যে দেওয়া আছে, এই যে পুরোপুরি এটা ল্যামডা,
এবং এখান থেকে এতটা পর্যন্ত একটা পূর্ণ ওয়েভ তৈরি হচ্ছে। বেশ, আচ্ছা আগের একটা জিনিস বলা হলো না তোমাকে, তোমরা এখানে লক্ষ্য করো যে কি হলো, এই যে বিন্দু বিন্দুগুলো রয়েছে, এই বিন্দুগুলো হচ্ছে কণা, ঠিক আছে? তাহলে শব্দ কিভাবে যায়? শব্দ যায় এই কণাগুলোর সংকোচন এবং প্রসারণের মাধ্যমে যায়, ঠিক আছে? কখনো কণাগুলো একসঙ্গে সংকুচিত হচ্ছে, এই একসঙ্গে কাছে আসছে, আবার কখনো দূরে চলে যাচ্ছে, মানে এইভাবে 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 কিন্তু শব্দ এগিয়ে যায়, ঠিক আছে? তাহলে যে কণা, মাধ্যমের যে কণা থাকে, সেই মাধ্যমের কণাগুলির সংকোচন এবং প্রসারণের মাধ্যমে কিন্তু তোমার কি হচ্ছে, কণাগুলি তোমার শব্দ কিন্তু যায়। সংকোচন প্রসারণের মাধ্যমে, মানে এই যে তুমি কিছু বললে, এগুলো গেল কি না, মাধ্যমের যে কণাটা আছে সেটা সংকোচন প্রসারণ হতে লাগলো, এবং তার যে শক্তিটা আছে সেই শক্তিটা কি করলো, অপর কণাকে ট্রান্সফার করলো। ধরো এটা হচ্ছে এ কণা আর এটা হচ্ছে বি কণা। এবার তুমি এখান থেকে কিছু একটা বললে, এটা হচ্ছে সোর্স, এস ফর সোর্স, এখানে তুমি কিছু বললে, তো এর মধ্যে কি গেল, শক্তি গেল, শব্দ শক্তি। তখন এ কি করলো, নিজের জায়গায় স্থির রইলো, স্থির থেকে ভাইব্রেট করলো, যখন শক্তি পেলো তখন কি হলো, সে ভাইব্রেট শুরু করলো, ভাইব্রেটিং করে কি করলো, তার এনার্জিটা এই বি কণাতে ট্রান্সফার করলো, বি কণা আবার সি কণাকে ট্রান্সফার করলো, এইভাবে সংকোচন প্রসারণ হতে হতে কি হলো, তোমার শব্দটা কিন্তু এগিয়ে চললো, ঠিক আছে? তাহলে শব্দ কিভাবে যায়, সংকোচন এবং প্রসারণের মাধ্যমে যায়, মাধ্যমের কণাগুলি সংকোচন এবং প্রসারণের মাধ্যমে। বেশ, 4 নম্বর দেখো, নিম্নের কোন ধর্মটি শব্দ তরঙ্গের ক্ষেত্রে পরিলক্ষিত হয় না? প্রতিফলন মানে হচ্ছে রিফ্লেকশন, প্রতিসরণ মানে হচ্ছে রিফ্র্যাকশন, ব্যতিচার মানে হচ্ছে ইন্টারফারেন্স, আর মেরুবর্তিতা মানে কি, পোলারাইজেশন। মেরুবর্তিতা হচ্ছে পোলারাইজেশন, পোলারাইজেশন, ঠিক আছে? বাহ, ভেরি গুড, দারুণ তোমরা অ্যান্সার দিচ্ছ। তাহলে সবাই মোটামুটি জানে যে কোনটা শব্দের ক্ষেত্রে হয় না। দেখো, প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার তিনটেই হয়। ব্যতিচারটা কি তোমরা কি জানো? দেখো, ব্যতিচার হচ্ছে যখন দুটো সোর্স থেকে, এই একটা S1 আর এই একটা S2, এই দুটো সোর্স থেকে যখন ওয়েভ যায়, ঠিক আছে, ওয়েভ গেল, এবারে এরা একসময় কি হলো, একে অপরের সঙ্গে ধাক্কা খেলো, ধাক্কা খেয়ে কি করলো এরা, না এখানে একটা প্যাটার্ন সৃষ্টি করলো। প্যাটার্নটা কেমন হবে? প্যাটার্নটা হবে এইরকম টাইপের, দেখাই তোমাকে। প্যাটার্নটা হবে এইরকম, এইরকম একটা ঝালর তৈরি করে, ঠিক আছে? তো ঝালরটা কেমন হয়, না যদি আলো হয়, আলোর ক্ষেত্রে আমরা কি দেখবো, একটা কালো একটা অন্ধকার, একটা কালো একটা অন্ধকার, ঠিক আছে, একটা ব্রাইট একটা উজ্জ্বল একটা অন্ধকার ঝালর আমরা দেখতে পাবো, ঠিক আছে? একটা কালো একটা অন্ধকার ঝালর দেখতে পাবো। এই যে ঝালর সৃষ্টি হচ্ছে যখন দুটো শব্দ তরঙ্গ একসঙ্গে যাচ্ছে, সেটাই হচ্ছে তোমার কি, ব্যতিচার। আর পোলারাইজেশন কি না, আলো যখন বেরোয় তার সঙ্গে ইলেকট্রিক ফিল্ড মানে কি হয়, তড়িৎ ক্ষেত্র থাকে। এবার এই তড়িৎ ক্ষেত্র বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে, ওই তড়িৎ ক্ষেত্র যাতে বিভিন্ন দিকে না ছড়ায়, সেটাকে একদিকেই পাঠাতে, মানে একটা মেরুতেই পাঠাতে, পাঠানোর যখন চেষ্টা করা হয়, তখন সেটা হচ্ছে মেরুবর্তিতা, ঠিক আছে? যেমন তোমাকে বলি, ধরো তুমি ধরো দেখবে গাড়িতে যখন যাও, গাড়ির কাছে কি হয়, বাইরের যখন ট্রাকের আলোগুলো আসে, অন্ধকার রাতে যখন রাত্রে যাও, তো তখন কি তুমি যদি খালি চোখে থাকো, সেক্ষেত্রে কি হবে না, ওই আলোগুলো তোমার চোখে একটা কি সৃষ্টি করে দেবে, এমন একটা পরিস্থিতি সৃষ্টি করবে, তুমি কিছু দেখতে পাবে না ভালো করে। কিন্তু কিছু বিশেষ চশমা পাওয়া যায়, সেখানে কি না, আলোটা এমন ভাবে তোমার চোখে আসবে, তুমি আলোটা কি হবে, তোমার চোখে ছড়িয়ে পড়বে না, একটা পিন পয়েন্টে আসবে এবং তুমি পরিষ্কার দেখতে পাবে। তাহলে আলোকে একটা নির্দিষ্ট দিক দেওয়াটাই হচ্ছে কি, মেরুবর্তিতা, ঠিক আছে? মানে আমি কি বলছি, পোলারাইজড শব্দটা শুনেছো, যে তুমি ধরো কোন একটা বিশেষ, আমি বলছি যে ধরো এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে এ, এ জিনিস, একটা হচ্ছে বি জিনিস। এবারে কেউ এটাও পছন্দ করো, বিটাও পছন্দ করো। এবারে মাঝের যে লোকগুলো আছে এরা কিন্তু নিউট্রাল, যখন তুমি এর দিকে চলে যাবে তখন তুমি হয়ে যাবে পোলারাইজড, বা বি এর দিকে গেলেও তুমি হয়ে যাবে পোলারাইজড। কোন একটা নির্দিষ্ট মেরুর দিকে যখন তুমি যাচ্ছ, সেটা হচ্ছে পোলারাইজেশন। সেটাই কিন্তু আমরা কিসে দেখতে পাই, সেটা আমরা আলোর ক্ষেত্রে দেখতে পাই, কিন্তু শব্দ যেহেতু অনুদৈর্ঘ্য তরঙ্গ, তার ক্ষেত্রে আমরা দেখতে পাই না। তাহলে কি, মেরুবর্তিতা বা পোলারাইজেশন আমরা শব্দের ক্ষেত্রে দেখতে পাই না। বেশ, নেক্সট দেখো, জলের তরঙ্গ কি ধরনের তরঙ্গ? জলের তরঙ্গ, জলের তরঙ্গ কি ধরনের তরঙ্গ? জলের তরঙ্গ
দেখো একটা কোশ্চেন এসেছিল যে জলের মধ্যে যখন কোনো বোট যায়, হ্যাঁ, কোনো বোট যায় তখন সেটি কি ধরনের তরঙ্গ সৃষ্টি করে? জলের মধ্যে কোনো বোট যায় তখন সে কি ধরনের তরঙ্গ সৃষ্টি করে? বাহ, ঠিক আছে, মোটামুটি তোমরা মানে অনেকে ঠিক অ্যান্সার দিলে, অনেকে এ বলছে, এ কেন হবে না বলছি। এটা হচ্ছে কি অনুদৈর্ঘ্য এবং তির্যক উভয়ই হবে। দেখো আমি আগে বললাম যে ইলেকট্রিক ফিল্ড অ্যাসোসিয়েট থাকলে তির্যক তরঙ্গ হয়ই হয়, কিন্তু কিছু কিছু এক্সেপশন আছে, এটা হচ্ছে তোমার সেই এক্সেপশন জলের তরঙ্গ। সেখানে কণাগুলো কি হয়, কণাগুলো প্রথমে আহ, এই পাশাপাশি দুটো কণা এ আর বি এরা এইভাবে ভাইব্রেট হয়, আবার কিছু কণা এইভাবে ভাইব্রেট হওয়ার সঙ্গে সঙ্গে এইভাবেও হয়। মানে কি হলো, যেটা পাশাপাশি ভাইব্রেট হয় সেটা হচ্ছে অনুদৈর্ঘ্য, আর যেটা লম্বভাবে ভাইব্রেট হচ্ছে সেটা হচ্ছে তির্যক। আমি আগে একটা ভুল বলেছিলাম যে অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে কি হয় না, কণাগুলি কি যেদিকে ওয়েভটা যায় সেই দিকেই ভাইব্রেট করে, এইভাবে এইভাবে ভাইব্রেট করে, ঠিক আছে, এই ঘন করে এঁকে দিচ্ছি, এইভাবে ভাইব্রেট করতে থাকে। আর অনুদৈর্ঘ্যের ক্ষেত্রে কি হয়, কণাগুলি লম্বভাবে ভাইব্রেট করে, ঠিক আছে। এই তির্যক তরঙ্গের ক্ষেত্রে লম্বভাবে করে, এবং তোমার অনুদৈর্ঘ্যের ক্ষেত্রে যেদিকে ওয়েভটা যায় সেদিকেই করে, অর্থাৎ প্যারালাল বা সমান্তরাল ভাবে করে, ঠিক আছে। এবং জলের ক্ষেত্রে কি আমরা অনুদৈর্ঘ্য এবং তির্যক উভয় তরঙ্গই দেখতে পাই, ঠিক আছে। বেশ, 6 নম্বর কোশ্চেন দেখো, যে কম্পাঙ্কের নিচে শব্দ তরঙ্গ শ্রুতিগোচর নয়, মানে শোনা যায় না, সেটি হলো কি তরঙ্গ? যে তরঙ্গের নিচে শোনা যায় না, বলো সেটা কি? যে তরঙ্গের নিচে শোনা যায় না, মানে যে তরঙ্গের নিচে কি হয়, আমরা শুনতে পাই না, সেটা কি ধরনের তরঙ্গ? কি হবে? আচ্ছা, এগুলো বাংলা আমি ঠিক জানি না, বাংলাগুলো আমার মনে পড়ছে না। ইনফ্রাসনিকের বাংলা কি, এটা আমার ঠিক জানি না। তো ইংলিশ টার্মটাই ভালো, কারণ তোমরা সব জায়গায় সমানভাবে পাবে জিনিসটা। আর নইলে কি হবে, গুলিয়ে যাবে, কোথাও ইনফ্রাসনিক মানে একটা বলছে, কোথাও আরেকটা বলছে, এরকম ব্যাপার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা বেশ, এটা অ্যান্সার বলে দিই, অনেকে ঠিক করে বলতে পারলে না, বেশ ঠিক আছে আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে ইনফ্রাসনিক, ঠিক আছে। যে কম্পাঙ্কের নিচে আমরা শুনতে পাই না, মানে ওই কম্পাঙ্কটা পেরিয়ে গেলে আমরা শুনতে পাবো না। তো বলো তো ওই কম্পাঙ্কটা কত হার্জের হবে? কেউ কি জানো যে কত কম্পাঙ্কের নিচে আমরা শুনতে পাই না, আমাদের শোনার রেঞ্জটা কত? ওই যে এফ, এফ, এই যে এফটা কত আমাদের ক্ষেত্রে, আমাদের কানের ক্ষেত্রে, কেউ বলতে পারবে? সেটা হচ্ছে, হ্যাঁ একদম ঠিক বলেছো, 20। তাহলে ইনফ্রাসনিকের যে রেঞ্জটা সেটা 20-র নিচে, ঠিক আছে, সেটা হচ্ছে 20 হার্জের নিচে। ওকে, ইনফ্রাসনিকের রেঞ্জ হচ্ছে 20 হার্জের নিচে। এর নিচে কি আমরা কোনো শব্দ শুনতে পাবো না, বুঝতে পারলে? ইনফ্রাসনিকের ক্ষেত্রে আমরা কোনো শব্দ শুনতে পাই না। যখন আর্থকুয়েক হয় তখনও কিন্তু এই ইনফ্রাসনিক ওয়েভ সৃষ্টি হয়, মনে রাখবে আর্থকুয়েকের সময়ও কিন্তু এই ইনফ্রাসনিক ওয়েভ সৃষ্টি হয়, যার রেঞ্জ কি 20 হার্জের নিচে, ঠিক আছে। বেশ, যারা শিশু হয় তারা শুনতে পায়, ঠিক আছে, যারা শিশু হয় তারা শুনতে পায়, মানে বাচ্চারা একটু 20 হার্জের নিচে, মানে ধরো ওই 15-17 এই হার্জে শুনতে পায়, আমরা কিন্তু পাবো না, ঠিক আছে। 1 থেকে 5 বছরের বাচ্চারা কিছু শুনতে পায় এবং পশুরাও পায়, হ্যাঁ। এবার দেখি, দেখো এই যে সুপারসনিক, এই সুপারসনিকটা মানে কি? সুপারসনিক হচ্ছে যখন কোনো বস্তু শব্দের থেকে বেশি গতিবেগে যাবে তখন হচ্ছে সুপারসনিক। শব্দের গতিবেগ কত? আই থিঙ্ক 1120 কিলোমিটার পার আওয়ার, বা বলতে পারো, সেকেন্ড আমি বলবো না কারণ ওটা কোশ্চেনে আছে, সুপারসনিকের বেগ কত? 1120 কিমি পার আওয়ার। তো এই বেগের ওপরে যেগুলো যাবে সেটা হচ্ছে সুপারসনিক। এবার কারা যায়, ধরো যেগুলো জেট বিমান হয়, যেগুলো যুদ্ধ বিমান হয়, তারা কিন্তু সুপারসনিক ওয়েভ সৃষ্টি করে, এবং সুপারসনিক বেগে যখন তারা যায়
তখন কি হয়, হঠাৎ করে একটা দুম করে আওয়াজ ওঠে, ঠিক আছে, কানের কাছে। তো ওটাকে বলছে সনিক বুম। কি বলছে? সনিক বুম। তোমরা ইন্টারনেটে সার্চ করবে সনিক বুম বলে, তোমাদের উদাহরণটা খুব ভালো তোমরা দেখতে পাবে, ঠিক আছে। তো সুপারসনিক কি? যার বেগ শব্দের থেকে বেশি। এবার শব্দের থেকে যদি আরো বেগে, মানে ধরো 3 থেকে 4 গুণ বা 5 গুণ বেগে যায়, তখন সেটা হয়ে গেল হাইপারসনিক। হাইপারসনিক, হাইপারসনিক, ঠিক আছে। এর বেগ কত? 3 টাইমস or more than the velocity of বা স্পিড অফ সাউন্ড। ভেলোসিটি বলা ঠিক হবে না, স্পিড অফ সাউন্ড, ঠিক আছে। তাহলে হাইপারসনিক এটা হয়ে গেল। বেশ। আচ্ছা, আল্ট্রাসাউন্ড কি? আল্ট্রাসাউন্ড, আচ্ছা এটা পরে আছে, এটা আমি বলবো না এখন, আল্ট্রাসনিকটা পরে আছে তাই বলছি না। তাহলে 20 থেকে 20,000 হার্জ মনে রাখবে, ঠিক আছে। বেশ। নেক্সট দেখো, শব্দ তরঙ্গের পিচ কোনটির উপর নির্ভর করে? পিচ মানে কি না, আমি একটু বলে দিই। ধরো মেয়েদের গলা একটু তীক্ষ্ণ হয়, আর ছেলেদের গলা কি হয়? একটু মোটা ধরনের হয়, এটাকে বলছে পিচ। ছেলে বা মেয়ে বা পুরুষ বা নারীর যে গলাটা আছে, সেই গলাটা কি আমরা পিচ অনুযায়ী সেটাকে ভাগ করতে পারি, ঠিক আছে, পিচ অনুযায়ী সেটাকে ভাগ করতে পারি। ঠিক আছে, পিচ। আচ্ছা, পিচ, হ্যাঁ তোমরা ঠিক ধরেছো যে মেয়েদের গলা কি হয়, কম্পাঙ্কটা বেশি, মানে 1 সেকেন্ডে তারা বেশি, মানে কি হয়, গলাটা কাঁপে, ঠিক আছে, মানে শব্দটা যে বেরোয় সেটা 1 সেকেন্ডে বেশিক্ষণ কাঁপে। ছেলেদের ক্ষেত্রে কম কাঁপে, তো ছেলেদেরটা মোটা হয় একটু। তাহলে এখানে হচ্ছে পিচ হচ্ছে শব্দের কম্পাঙ্ক, তাহলে মেয়েদের যে গলার কম্পাঙ্ক সেটা বেশি। বা বলতে পারো যে ওই যে মশা গুনগুন করে, মশার আওয়াজটা কি হয়, মশার কম্পাঙ্ক যখন পাখাগুলো নড়ে তখন খুব বেশি কম্পাঙ্ক সৃষ্টি করে, তার জন্য একটা মিহি আওয়াজ তৈরি হয়। আবার হাতি বা বাঘ যখন, সিংহ যখন ডাকে, তখন তার কম্পাঙ্ক অনেকটা কম, তখন কি একটা বেশ গর্জন টাইপের আওয়াজ সৃষ্টি হয়, ঠিক আছে, মোটা আওয়াজ তৈরি হয়, ঠিক আছে। বেশ। তাহলে এখানে কয়েকটা জিনিস তোমাদের বলে রাখি, ছেলে এবং মেয়ের ভয়েস আলাদা করতে পারলে পিচের সাহায্যে, ঠিক আছে। এবার ধরো দুটো বাদ্যযন্ত্র, বা এটা কোশ্চেনে আছে না তার জন্য এটা বলছি না, দুটো বাদ্যযন্ত্রের কোশ্চেনে আছে। বেশ, ওটা পরে বলছি। তাহলে অনেকগুলো জিনিস আছে, যেমন লাউডনেস আছে, পিচ আছে, কোয়ালিটি আছে, ইন্টেন্সিটি আছে, সেগুলো আমরা পরে আলোচনা করছি কারণ কোশ্চেনে আরো আছে। বেশ। নিম্নের কোন মাধ্যমে শব্দের গতিবেগ সবচেয়ে বেশি? নিম্নের কোন মাধ্যমে শব্দের গতিবেগ সবচেয়ে বেশি? খুব কমন কোশ্চেন। দেখো, যে মাধ্যম সব থেকে বেশি কি হয়, কণা বেশি আছে, মানে কণাগুলো খুব কাছাকাছি থাকে, যে মাধ্যমে, সে মাধ্যমে বেশি হবে। কোন মাধ্যমে কণাগুলো সব থেকে কাছাকাছি থাকে? কোন মাধ্যমে কণাগুলো সব থেকে কাছাকাছি থাকে? কারণ শব্দ তো তোমার শূন্য মাধ্যমে যাবে না। ঠিক, ঠিক বলেছ। সেটা হচ্ছে কঠিন মাধ্যম। কঠিন মাধ্যমে শব্দের গতিবেগ সবচেয়ে কিন্তু বেশি। শূন্য মাধ্যমে কি হয়, শব্দ যায় না। বায়ু মাধ্যমে শব্দের বেগ একটু কম, তরল মাধ্যমে শব্দের বেগ আর একটু কম, কঠিন মাধ্যমে সবচেয়ে বেশি। বেশ। আচ্ছা, নিম্নের কোনটির উপর শব্দের গতিবেগ নির্ভরশীল নয়? মাধ্যমের ঘনত্ব, মাধ্যমের উষ্ণতা, বায়ুর চাপ, আপেক্ষিক আর্দ্রতা। এখানে দুটো ফর্মুলা লিখবো শব্দের বেগের ক্ষেত্রে। ভি ইজ ইকাল টু, একটা লিখবো আমি কি, গামা আর টি বাই এম, আর একটা আছে ভি ইজ ইকাল টু কি, গামা পি পাই রো, ঠিক আছে, রো। আচ্ছা, এটা লেখার দরকার নেই, গামা আর টি বাই এম লিখলেই হবে। বেশ। দেখো, দেখো গামা আর টি বাই এম, গামা ইজ ইকাল টু কি না, আমাদের দুটো স্পেসিফিক হিট থাকে গ্যাসের ক্ষেত্রে, একটা হচ্ছে সিপি, একটা সিভি। সিপি কি না, নির্দিষ্ট চাপে যে স্পেসিফিক হিট হয় সেটা হচ্ছে সিপি, আর নির্দিষ্ট ভলিউমের যে বা আয়তনে যে তোমার স্পেসিফিক হিট হয় সেটা হচ্ছে সিভি। অত আমাদের জানার দরকার নেই। আমাদের মোট কথা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে যে শব্দের যে বেগটা আছে সেখানে কিন্তু টেম্পারেচার চেঞ্জ করলে আমার কিন্তু ভ্যারি করছে। তাহলে শব্দের বেগ কি তোমার সমানুপাতি রুট টি এর সঙ্গে। টি হচ্ছে টেম্পারেচার, আর হচ্ছে একটা কনস্ট্যান্ট ধ্রুবক, আর এম হচ্ছে ভর। তাহলে শব্দের যদি তোমার উষ্ণতা চেঞ্জ হয় তাহলে দেখছি গতিবেগ চেঞ্জ হচ্ছে, তাহলে উষ্ণতা তো হবে না, উষ্ণতা হলো না, ঠিক আছে। আবার এখানে কি হচ্ছে, এম যেটা আছে, এই এমটা কি হচ্ছে না, এই এম মানে যে বায়ুর ঘনত্ব যত কি হয়
কম হয় সেই বায়ুতে কি হয় তত বেশি তোমার শব্দের বেগটা কম হয়, ঠিক আছে। তাহলে আপেক্ষিক আর্দ্রতার উপরও কিন্তু নির্ভর করছে, শব্দের বেগ আপেক্ষিক আর্দ্রতার উপর নির্ভর করে, মানে ঘন বায়ু যেটা হবে, তোমরা দেখো ঘন বায়ু যেটা হয় এখান থেকে আমরা পাবো না, ঘন বায়ু যেটা হবে সেটাতে কিন্তু তোমার কি হবে শব্দের বেগ বেশি হবে, স্বাভাবিক ব্যাপার যে ঘন জিনিসের শব্দের বেগ বেশি, যে জিনিস যত হালকা হয় শব্দের বেগ কম, কারণ কঠিন মাধ্যমে শব্দের বেগ ওই কারণে বেশি। আর ঘনত্বের উপর কিভাবে নির্ভর করে না, দেখো এই যে এমটা আছে আমরা কি জানি যে ঘনত্ব ইজ ইকুয়াল টু কি জানি তোমার ভর বাই আয়তন, তাহলে এমটাকে আমরা কি লিখতে পারি ঘনত্ব ইন্টু রো ইন্টু ভি, তাহলে এম কে যখন আমরা রো ইন্টু ভি এ কনভার্ট করবো তাহলে হয়ে যাবে কি গামা আর টি বাই রো ইন্টু ভি, রো মানে ঘনত্ব, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ঘনত্বের উপরেও কিন্তু নির্ভর করছে, তাহলে ঘনত্বের উপর করছে, আপেক্ষিক আর্দ্রতার উপর করছে, উষ্ণতার উপর করছে, কার উপর তাহলে করছে না, সেটা হচ্ছে বায়ুর চাপ, বায়ুর চাপের উপর তোমার কি হয় শব্দের গতিবেগ নির্ভরশীল নয়। আচ্ছা অনেকে বি বি বললে, কেন বললে একজন, হ্যাঁ অপর্ণা ঠিক বলেছে একদম সি, বাদ বাকি সবাই বি বললে, ঠিক আছে। তো শব্দের বেগ মনে রাখবে কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, উষ্ণতার উপর করে, তারপরে তোমার আপেক্ষিক আর্দ্রতার উপর করে, মাধ্যমের ঘনত্বের উপর করে, ঠিক আছে, আর তোমার কি না প্রেসারের উপর কিন্তু নির্ভর করে না। বেশ, 10 নম্বর কোশ্চেন দেখো, এটা সবাই পারবে, সর্বোচ্চ কম্পাঙ্ক যার উপরে মানুষ শুনতে পায় না সেটি হলো কি, সর্বোচ্চ কম্পাঙ্ক যার উপরে মানুষ শুনতে পায় না সেটি হচ্ছে কি, একদম ঠিক বলেছো 20,000 হার্জ বা 20 কে এইচ জেড, 20 কিলো হার্জ, ঠিক আছে, এর উপরে কিন্তু মানুষ শুনতে পায় না, বুঝতে পারলো তো, এর উপরে মানুষ শুনতে পায় না। নেক্সট দেখি কি আছে। আচ্ছা এই জন্য আমি আগেরটা বলিনি। আচ্ছা বাদুড় কি ধরনের তরঙ্গ সৃষ্টি করে তার শিকার করে, বাদুড় কি ধরনের তরঙ্গ সৃষ্টি করে তার শিকারটা করে, বাদুড়, দেখো এটা একটা বাদুড়, ব্যাট, ঠিক আছে, এটা একটা ব্যাট, এবারে এই একটা কি কি করছে, একটা তরঙ্গ ছাড়ছে, সেই তরঙ্গটা পুনরায় আবার ফিরে আসছে, ঠিক আছে, মানে তরঙ্গ ছাড়লো এইভাবে তরঙ্গটা গেল, আবার তরঙ্গটা কি হলো এইভাবে ফিরে এলো, তো তখনই কিন্তু সে বুঝতে পেরে গেল যে কিছু একটা আছে ওখানে। বাহ, সবাই ঠিক বলেছো, এটা হচ্ছে আল্ট্রাসনিক, আল্ট্রাসনিক, এই আল্ট্রাসনিকের যে ফ্রিকোয়েন্সি সেটা মনে রাখবে কত, 20,000 হার্টজের বেশি, ঠিক আছে, 20,000 হার্টজের বেশি, ঠিক আছে, আল্ট্রাসনিকের 20,000 হার্টজের বেশি, এবং এটা কি বাদুড় ছাড়ে, ঠিক আছে, বাদুড় ছাড়ে, আর কে কে ছাড়ে আল্ট্রাসনিক, না তোমার যে ডলফিন গুলো থাকে সেই ডলফিনও কিন্তু ছাড়ে, ঠিক আছে, ডলফিন, ডলফিন গুলো কিন্তু ওই আল্ট্রাসনিক ছাড়ে, কারণ ডলফিনরা কিন্তু দেখতে পায় না, ঠিক আছে, ডলফিন কিছু আছে দেখতে পায় না, তারা কিন্তু আল্ট্রাসনিক ছাড়ে, বাদুড়ও বোধহয় দেখতে পায়, বাদুড় বোধহয় দেখতে পায় না যতদূর সম্ভব, তাহলে আল্ট্রাসনিক ছাড়ে, ঠিক আছে, রেডিওসনিক মাইক্রোসনিক বলে কিছু হয় না, মনে রাখবে। আর কি আছে এখান থেকে, হ্যাঁ এখানে আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আছে সেটা বলি, না দেখবে সাবমেরিনের কথা তোমরা শুনেছো, ডুবোজাহাজ সাবমেরিন, তো এই সাবমেরিন বা ডুবোজাহাজগুলো যখন থাকে নিচে, তারা একটা কি করে না, তারাও কিন্তু একটা তোমার আল্ট্রাসনিক সাউন্ড ওয়েভ ছাড়ে, ঠিক আছে, তারাও কিন্তু একটা আল্ট্রাসনিক সাউন্ড ওয়েভ সৃষ্টি করে, কেন সৃষ্টি করে না অন্য দেশের সাবমেরিন আছে কিনা জানতে, ঠিক আছে, পরে ওটা ফিরে চলে আসে, কারণ জলের মধ্যে তুমি তো বেশি দূর দেখতে পাবে না, তাহলে আল্ট্রাসনিক ওয়েভ যখন ছাড়বে সেই ওয়েভটা কিন্তু ফিরে আসবে, তাহলে তারা যেটা সৃষ্টি করে সেটাকে আমরা বলছি কি সোনার, নাম শুনেছো সোনার, এই সোনারের সাহায্যে তারা কি করে না কোনো সাবমেরিন বা অন্য দেশের সাবমেরিন আছে কিনা জানতে ইউজ করে, সোনারের ফুল ফর্ম কি, সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং, মনে রাখবে দিতে পারে কিন্তু এক্সামে, সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং, 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 ঠিক আছে, এ কি ওয়েভ সৃষ্টি করে, আল্ট্রাসনিক, ঠিক আছে, আল্ট্রাসনিক ওয়েভ সৃষ্টি করে, তাহলে যদি তোমাদের দেয় এক্সামে যে সাবমেরিন তোমার যারা ডুবোজাহাজ আছে তারা কি ধরনের কি পদ্ধতি কাজে লাগায়, তারা কিন্তু সোনারকে ইউজ করে, যদি ধরো সোনার দিল না সেক্ষেত্রে কি হবে, আল্ট্রাসনিক হবে সেক্ষেত্রে উত্তর, ঠিক আছে, বেশ,
হলো। আচ্ছা, এখানে আরেকটা তোমাদের কোশ্চেন আছে যে আমরা জানি ডাক্তার স্টেথোস্কোপ ইউজ করে। এই যে স্টেথোস্কোপ ইউজ করে, যার সাহায্যে আমাদের কি হয় যে হার্টবিট আছে সেটা শুনতে পাই। তো স্টেথোস্কোপ শব্দের কোন ধর্মকে কাজে লাগিয়ে তৈরি করা হয়, কেউ বলতে পারবে? স্টেথোস্কোপ, স্টেথোস্কোপ শব্দের কোন ধর্মকে কাজে লাগিয়ে তৈরি করা হয়? স্টেথোস্কোপ, স্টেথোস্কোপ, ঠিক আছে, কোন ধর্ম? কেউ একজন বলো, শব্দের কোন ধর্ম, কোন ধর্মকে বলছি? আচ্ছা, এই যে সমস্ত কিছু আছে, তোমরা বলো, আচ্ছা তোমরা নিজেরাই বলো, এই যে ধরো বাদুড়টা তোমার ওয়েভ সৃষ্টি করলো, আল্ট্রাসনিক ওয়েভ সৃষ্টি করলো, সেটা তার শিকার এই যে প্রজাপতিটা আছে তার গায়ে ধাক্কা লেগে পুনরায় ঘুরে এলো। তাহলে কোনো জিনিস ধাক্কা লেগে পুনরায় ঘুরে আসা, এটাকে কি বলছে? একদম ঠিক বলেছে বাসন্তী, ভেরি গুড, এটা হচ্ছে প্রতিফলন। আলটিমেটলি বাদুড় বা তোমার সোনার বলো বা স্টেথোস্কোপ বলো, এরা কি ধর্ম ইউজ করছে শব্দের? সেটা হচ্ছে শব্দের প্রতিফলনকে ইউজ করছে বা রিফ্লেকশনকে ইউজ করছে, ধাক্কা লেগে ঘুরে আসছে। ঠিক আছে, দুটো পাহাড়ের মাঝখানে দাঁড়িয়ে যখন তুমি কি করবে, কোনো কিছু বলবে, সেটা অনেকক্ষণ ধরে চলতে থাকবে, একটার পর একটা রিফ্লেকশন তৈরি হবে, যতক্ষণ না পর্যন্ত তার ইন্টেন্সিটি হ্রাস পাবে। ঠিক আছে, বারবার ইন্টেন্সিটি হ্রাস পায়। দুটো পাহাড়ের মাঝখানে দাঁড়িয়ে যদি তুমি চিৎকার করো, তখন দেখবে এই পাহাড়ে ধাক্কা খেলো শব্দটা, আবার ওই পাহাড়ে গেল, ওই পাহাড় থেকে এই পাহাড় হতেই লাগলো, অনেকক্ষণ চলতে থাকে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে শব্দের প্রতিফলন, প্রতিফলন। বেশ, নেক্সট যেটা হচ্ছে সেটা দেখো, টিভি রিমোটে যে ধরনের তরঙ্গ ব্যবহৃত হয় সেটি কি? এক্স রে, মাইক্রোওয়েভ, আল্ট্রাভায়োলেট ওয়েভ, ইনফ্রারেড ওয়েভ, বলো। টিভির রিমোট আমরা ইউজ করি, টিভির রিমোট, সেটা কি ধরনের ওয়েভ ব্যবহার করা হয় সেখানে? বাহ, ঠিক বলেছো, সেটা হচ্ছে ইনফ্রারেড। আচ্ছা, এখানে আমি একটা কথা বলি না, আমরা পিএসসির 2020 সালে একটা কোশ্চেন এসেছিল, টিভি রিমোটে কি ব্যবহৃত হয়, সেখানে ইনফ্রারেডকে অ্যান্সার নেওয়া হয়েছিল, ইনফ্রারেড। ঠিক আছে, কিন্তু বিভিন্ন বইয়ে আমি দেখলাম সেখানে দেওয়া রয়েছে কি রেডিও ওয়েভ। ঠিক আছে, তো রেডিও ওয়েভ যদি থাকে তাহলে রেডিও ওয়েভ কিন্তু অ্যান্সার করবে, আমরা পরে দেখবো। আর ইনফ্রারেড আর রেডিও ওয়েভ থাকলে ইনফ্রারেড অ্যান্সার করবে, কারণ অনেক সময় পিএসসি নেয় না, বুঝতে পারলো, সঠিক অ্যান্সারও নেয় না কিন্তু। ইনফ্রারেড এই কারণে দিয়েছি কারণ পিএসসির অ্যান্সার কিন্তু ইনফ্রারেড আছে, অ্যাকচুয়ালি রেডিও ওয়েভ হবে এটা, তোমরা সার্চ করে দেখবে রেডিও ওয়েভ টিভি রিমোটে ইউজ করা হয়। বেশ, এবার ওয়েভ গুলো কি কি, এগুলো সব কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এই ওয়েভ গুলো কিন্তু আমরা দেখবো। ঠিক আছে, কি কি আছে না আছে এটা পরে দেখছি। বেশ, যখন শব্দ কোনো মাধ্যমে প্রবাহিত হয় তখন নিচের কোনটি শব্দের সঙ্গে প্রবাহিত হয়? মানে শব্দ এগিয়ে যায়, ওটাও এগিয়ে যায়, পদার্থের কণা, শক্তি, শক্তি ও পদার্থের কণা, শক্তি, ভরবেগ ও পদার্থের কণা। আগে আমি বললাম সেই এ কণা আর বি কণার উদাহরণ দিয়ে বললাম, এ আর বি এর দেখো, মনে আছে তারা কি করে, একে অপরকে কি ট্রান্সফার করে, এইভাবে কি ট্রান্সফার করে, মনে করার চেষ্টা করো। এটা হচ্ছে তুমি সোর্স, কিছু চিৎকার করলে, দেখো আমি কি বললাম যে তরঙ্গের ধর্মই হচ্ছে যে তরঙ্গের কণাগুলি কি হবে, একই জায়গায় স্থির থাকবে, তরঙ্গের কণা কিন্তু তার সঙ্গে প্রবাহিত হবে না, তরঙ্গের কণা সবসময় স্থির থাকে, তরঙ্গের কণা কোথাও লড়বে না, তরঙ্গের কণা লড়লে কিন্তু তরঙ্গ সৃষ্টি হবে না। ঠিক আছে, তরঙ্গের কণা যদি স্থান পরিবর্তন করে তরঙ্গ সৃষ্টিই হবে না। ঠিক আছে, তো সেই কারণে কি হবে না, কণা স্থির থাকবে। আচ্ছা, কণা যদি স্থির থাকে তাহলে কি হবে, কণার বেগটাও স্থির থাকবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে কি হবে, শুধুমাত্র শক্তি, শক্তি প্রবাহিত হবে, শুধুমাত্র শক্তি প্রবাহিত হবে। বোঝা গেল? তাহলে তরঙ্গের ধর্ম হচ্ছে কণাগুলো কি হবে, কণাগুলো যে জায়গায় আছে সেখান থেকে দাঁড়িয়ে ভাইব্রেট করবে, সেই জন্য কণার বেগ কিন্তু মানে কণাটায় স্থানান্তরিত হবে না। বেশ, শব্দের প্রতিফলন, প্রতিফলনে শব্দের উৎস এবং প্রতিফলক তলের মধ্যে সর্বনিম্ন দূরত্ব কত হওয়া উচিত? এটা হচ্ছে ধরো একটা প্রতিফলক তল। ঠিক আছে, এবার এই প্রতিফলক তলে এখানে একটা সোর্স আছে সাউন্ড, সে শব্দ কি করলো, ছাড়লো, এইভাবে ছাড়লো শব্দ, তাহলে তাদের মধ্যে যে দূরত্ব
এই যে দূরত্ব আছে এটা কত হবে ন্যূনতম? একদম ঠিক বলেছো। কে কে বললে দেখি? দুজন বলেছো, সবাই অ্যান্সার দাও। দুজন মাত্র অ্যান্সার দিলে, সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। বাহ, সবাই ঠিক বলেছো, এটা হচ্ছে 17 মিটার। আচ্ছা, এবার তোমরা বলো তো দেখি, এটা হলো সোর্স এবং প্রতিফলক তল, তাহলে আমি যদি বলি দুটো দেওয়ালের মধ্যে কত দূরত্ব হওয়া উচিত? কোনো প্রতিফলন শুনতে গেলে এই দুটো দেওয়ালের মধ্যে কত দূরত্ব হওয়া উচিত মিনিমাম? দুটো দেওয়ালের মধ্যে কত দূরত্ব হওয়া উচিত? ধরো তুমি দাঁড়িয়ে আছো মাঝখানে, এবার তুমি শব্দ ছাড়লে, এবার এখানে একটা গেল আর এখানে একটা গেল, কত হওয়া উচিত দুটো দেওয়ালের মধ্যে যদি প্রতিফলন হতে যায়? সেটা কত হবে? সেটা হবে মোটামুটি তোমার ওই 32 থেকে 34 মিটার। ঠিক আছে, অ্যাকচুয়ালি এই দূরত্বটা হচ্ছে 16.2, তো এটা ফ্র্যাকশনে না লিখে 17 মিটার লিখে দিয়েছে। তো 32 থেকে 34 মিটার দূরত্ব কিন্তু হতে হবে দুটো প্রতিফলক তল যখন মাঝখানে সোর্সটা দাঁড়িয়ে থাকবে, তবে কিন্তু দুটো তল কি করবে? প্রতিফলন করতে থাকবে। ঠিক আছে, বেশ। নেক্সট কোশ্চেনে যাই। এই দেখো চলে এসছে এবারে, সবাই দেখতে পাচ্ছ খুব সুন্দর রঙিন ছবি। বেশ, নিম্নের কোন তড়িৎচুম্বকীয় তরঙ্গের সর্বাধিক শক্তি রয়েছে? এটা তোমাদের তোমাদের বুদ্ধি থেকে বলো, এটা দেখে বলো। দেখো ওয়েভ লেন্থ কত বেশি দেখতে পাচ্ছ তো, ওয়েভ লেন্থ প্রচুর বেশি, এখানে আস্তে আস্তে ওয়েভ লেন্থ কমছে, এখানে কিন্তু ওয়েভ লেন্থ একবারেই কম। এই যে গামা রেতে যখন চলে এলাম, ওয়েভ লেন্থ একবারে কম, মানে ফ্রিকোয়েন্সি খুব বেশি। ফ্রিকোয়েন্সি মানে কত? এফ লিখে দিই, এন লিখলাম, সরি। এফটা এখানে খুব বেশি, খুব বেশি। আর এখানে কি ল্যামডাটা খুব বেশি, মানে তরঙ্গ দৈর্ঘ্যটা খুব বেশি। আচ্ছা, একজন অ্যান্সার দিচ্ছ মাত্র, সবাই অ্যান্সার দাও যারা রয়েছে। বাহ, এই কোশ্চেন গুলোই তোমাদের আসবে, গ্যারেন্টিড বলছি, এই কোশ্চেন গুলোই তোমাদের আসবে। এই সহজ সহজ কোশ্চেন গুলো তখন কিন্তু গুলিয়ে যাবে। তা গুলিয়ে যাতে না যায় তার জন্য আমি বলে দিচ্ছি কি হবে, মানে কেন এটা হলো। তাহলে সব থেকে শক্তি আছে গামা রে, কেন আছে বলি। না দেখো, একটা ফর্মুলা দিয়েছিলেন কে? ম্যাক্স প্লাঙ্ক। শক্তি ইজ ইকুয়াল টু হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট এইচ এবং তার সঙ্গে ফ্রিকোয়েন্সি এফ। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি? যার কম্পাঙ্ক যত বেশি তার এনার্জি তত বেশি, যার কম্পাঙ্ক যত বেশি তার এনার্জি তত বেশি। এখানে কি দেখছি? যে যত আমরা এই বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছি তত কিন্তু কম্পাঙ্ক বাড়ছে। তার মানে কি হচ্ছে? কার কম্পাঙ্ক এখানে সব থেকে বেশি দেখতে পাচ্ছি? গামা রেস। তাহলে গামা রে এনার্জি কিন্তু সব থেকে বেশি। আরেকটা মনে রাখবে যে এই যে গামা রে, এই গামা রে ক্যান্সারের ট্রিটমেন্টে কাজে লাগে। তাহলে ক্যান্সারের ট্রিটমেন্টে যদি কাজে লাগাতে হয়, তোমার সেলকে যদি, মানে তোমার কি হয়, পুড়িয়ে ফেলতে হয় ক্যান্সার সেলকে, তাহলে কি খুব হাই এনার্জির প্রয়োজন হবে। সেই হাই এনার্জি কি গামা রেই দেয়। ঠিক আছে, আমরা বলি না রে দিয়েছে, তো ক্যান্সার সেলগুলোকে পোড়ানোর জন্য দেয়, তো সেটা কিন্তু গামা রেই দেয়। তাহলে বুঝতে পারছো? তাহলে দেখো, এই যে ধরো বাঘের চিহ্ন রয়েছে, যারা দেখতে পাচ্ছ না তার স্ক্রিনটা জুম করো, এখানে হচ্ছে বাঘের একটা চিহ্ন রয়েছে। ঠিক আছে, তো বাঘের চিহ্ন আমরা কি দেখতে পাচ্ছি? এটা হচ্ছে একটা তোমার কি তোমার টিভি বা রেডিও টেলিভিশনে ব্রডকাস্ট করতে ব্যবহৃত হচ্ছে, এটা হচ্ছে রেডিও ওয়েভ। ঠিক আছে, রেডিও ওয়েভ। এরপর আমরা কি দেখছি? মাইক্রো ওভেন। ঠিক আছে, মাইক্রো ওভেন, র্যাডার, টেলিফোন, এসবের ক্ষেত্রে কি ইউজ হচ্ছে? মাইক্রোওয়েভ। মাইক্রো ওভেন তো তোমরা দেখেছো, সেখানে কি ইউজ হয়? মাইক্রোওয়েভ ইউজ হয়। আচ্ছা, আহ তারপর ধরো এখানে রয়েছে ইনফ্রারেড। ইনফ্রারেড কি না, ওই যে ধরো সূর্য থেকে যে আলোটা আসছে, ঠিক আছে, সূর্য থেকে আলো আসছে, সেখানে কিন্তু ইনফ্রারেড কিছু কিছু থাকে, ইনফ্রারেড আছে। এই ইনফ্রারেড কিন্তু আমরা দেখতে পাই না, বিশেষ চশমা, বিশেষ লেন্স লাগালে ইনফ্রারেড দেখা যায়। ঠিক আছে, কিছু পশু আছে যারা ইনফ্রারেড দেখতে পায়, যেমন সাপ। সাপ ইনফ্রারেড দেখতে পাই। হ্যাঁ, 16টা বলছি। সাপ হচ্ছে ইনফ্রারেড দেখতে পাই। তাহলে ইনফ্রারেডের ক্ষেত্রে কি ইউজ দেখলাম? ওই তোমার সূর্যের আলো যে আসছে বিকিরণ, সেখানে ইনফ্রারেড আসছে, এবং কিছু কিছু ক্ষেত্রে যেমন রেডিয়েটরের ক্ষেত্রে ইউজ হয় ইনফ্রারেড। বেশ, ভিজিবল লাইট, যার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কত? 400 থেকে 700 ন্যানোমিটার। এটা এই আলোটাই কিন্তু আমরা দেখতে পাই। তাহলে দেখো কত, তোমার মাইক্রোওয়েভ থেকে শুরু করে গামা ওয়েভ পর্যন্ত এতটা তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জ, কিন্তু আমরা খুব ক্ষুদ্র অংশটুকু দেখতে পাই, সেটা হচ্ছে কি ভিজিবল লাইটটুকু। ঠিক আছে,
আর এটা হচ্ছে আল্ট্রাভায়োলেট। এই আল্ট্রাভায়োলেটের ফলে কি হয় না, আমাদের ক্যান্সার হয়। এই আল্ট্রাভায়োলেট রশ্মি দিকে আমাদের কে বাঁচাচ্ছে, কেউ বলো তো দেখি। আল্ট্রাভায়োলেট রশ্মি যাতে আমাদের শরীরে ক্যান্সার সৃষ্টি না করে তার জন্য কি ঈশ্বর একটা আমাদের অ্যাটমসফিয়ারে একটা লেয়ার সৃষ্টি করেছে। সেই লেয়ারটার নাম কি, গ্যাসটার নাম ওজোন, আর লেয়ারটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারে কি হচ্ছে, আমরা এই যে ওজোন আছে, ওজোন কি আল্ট্রাভায়োলেটকে বাজাচ্ছে। ঠিক আছে, বেশ। এক্স রে এর ক্ষেত্রে কি, ওই যে এক্স রে কি আমাদের হাড়কে ভেদ করতে পারে না। এক্স রে কিন্তু আমাদের হাড়কে ভেদ করতে পারে না, আর হাড়কে যে ভেদ করতে পারে না সে কি করবে, হাড়ের ছবি তুলবে। যেমন ধরো সূর্যের দিকে আমরা যখন দাঁড়াই, সূর্য কি করে আমাদের দেহকে ভেদ করতে পারে না, তা যেটুকু অংশ সূর্যের আলো ভেদ করতে পারছে না সেটা আবার আমরা অ্যাজ এ ইমেজ হিসেবে পেয়ে যাচ্ছি। ঠিক তো, যেটাকে আমরা ছায়া বলছি। কিন্তু গামা রেজ খুব ক্ষতিকারক, সেটা কিন্তু পুরোপুরি তোমার কোষে ঢুকে যাবে, সেলে ঢুকে যাবে। ঠিক আছে, মনে রাখবে। বেশ, আচ্ছা এখানে একটা কথা বলে রাখি, জরুরি কথা, অনেকে তো আবার সিটি স্ক্যান মানে অনেকে করায়, যেন করাতে না হয়। ঠিক আছে, সিটি স্ক্যান করায়। তো সিটি স্ক্যানের ক্ষেত্রেও কিন্তু এমন কিছু রে থাকে যারা কিন্তু আমাদের ক্যান্সার ঘটাতে পারে। ঠিক আছে, সিটি স্ক্যানের ক্ষেত্রে কিন্তু সিটি স্ক্যানেরই বড় দাদা সেটা হচ্ছে এমআরআই। ঠিক আছে, এই এমআরআই এর ক্ষেত্রে কিন্তু কোনো রকম ক্যান্সারের ভয় নেই। মনে রাখবে, এমআরআই এর ক্ষেত্রে কোনো ক্যান্সারের ভয় নেই, কিন্তু সিটি স্ক্যানের ক্ষেত্রে আছে। যে হাই রেট আমাদের শরীরে পাঠানো হয় সেটা কি আমাদের ডিএনএ এর মধ্যে পরিবর্তন আনতে পারে, কিন্তু এমআরআই যেটা আছে সেটা আমাদের ডিএনএ এর মধ্যে কোনো রকম পরিবর্তন করে না। তাই এমআরআই হচ্ছে সেফেস্ট, কিন্তু খরচা একটু বেশি। বেশ, নেক্সট দেখো, নিম্নের কোন তরঙ্গটি শূন্য মাধ্যমে যেতে পারে, আল্ট্রাসনিক ওয়েভস, ইনফ্রাসনিক ওয়েভ, সাউন্ড ওয়েভ, লাইট ওয়েভস, কোনটা যেতে পারে বলো। আচ্ছা, অনেকে অ্যান্সার দিয়েছো, একদম ঠিক বলেছো, শূন্য মাধ্যমে কিন্তু লাইট যেতে পারে, লাইট কিন্তু শূন্য মাধ্যমে যেতে পারে। বেশ, নেক্সট দেখি কি আছে। এক্স রে কে আবিষ্কার করেন, রাদারফোর্ড, ডাল্টন, মার্কনি না রন্টজেন। এক্স রে কি আবিষ্কার করে, এক্স রে কি আবিষ্কার করে। এক্স রে কে করে, একদম সবাই ঠিক বলেছো, সেটা হচ্ছে রন্টজেন। ঠিক আছে, রন্টজেন আবিষ্কার করে। আর ডাল্টন কি, ডাল্টনের পরমাণুবাদ, ডাল্টনের পরমাণুবাদ। আর মার্কনি কি, ওই যে রেডিও ওয়েভ আছে, সেই রেডিও ওয়েভ মানে আমরা টেলিফোনে কথা বলছি না, সেটা হয়েছে করেছিল কে, মার্কনি। কিন্তু মার্কনিকে বলা হয়, কিন্তু অ্যাকচুয়ালি সেটা কি প্রথম জগদীশচন্দ্র বসু দেখিয়েছিল, কিন্তু তার উল্লেখ কিন্তু আমরা পাই না। বিশ্ব মার্কনিকে মেনে নিয়েছে। ঠিক আছে, বেশ। নিম্নের কোন 18 নম্বর কোশ্চেন দেখো, নিম্নের কোন তরঙ্গ আচ্ছা নিম্নের কার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, তরঙ্গ দৈর্ঘ্য নট ফ্রিকোয়েন্সি। আমি কি বলেছি, যে এই যে এই যে এটা আছে, এটা কিন্তু তোমরা মুখস্থ করে নাও, একদম মুখস্থ করে নাও। এই যে আছে, এটা আছে না, দেখো এই যেটা আছে প্রথমে রেডিও, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড, ভিজিবল লাইট, আল্ট্রাভায়োলেট, এক্স রে। এই যে আমরা যদি বাঁ দিক থেকে ডান দিকে যাই তাহলে কম্পাঙ্ক বাড়ে এবং তরঙ্গ দৈর্ঘ্য কমে। এটা কিন্তু মুখস্থ করে নাও তোমরা সব একদম ভালো করে। ঠিক আছে, তাহলে গামা তরঙ্গ অবলোহিত, তাহলে গামা কোথায় রয়েছে, গামা রয়েছে একদম শেষ প্রান্তে। তাহলে গামা যদি শেষ প্রান্তে থাকে তার কি ফ্রিকোয়েন্সিটা বেশি, মনে রাখবে গামার সব থেকে ফ্রিকোয়েন্সি বেশি, তরঙ্গ দৈর্ঘ্য কম। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি কার, সেটা হচ্ছে রেডিও তরঙ্গ। ঠিক বলেছে একদম, রেডিও তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। এই যে দেখতে পাচ্ছি আমরা, দেখো এখানেই দেখো না, সবাই দেখতে পাচ্ছ তো, এটা আশা করি দেখতে পাচ্ছ, যারা দেখতে পাচ্ছ না তারা একটু জুম করো। তাহলে প্রথমে আমি লিখে দিচ্ছি আর রেডিও, তারপরে হচ্ছে তোমার কি মাইক্রো আর এম, তারপর হচ্ছে ইনফ্রারেড আই, তারপর হচ্ছে ভিজিবল লাইট মানে আমরা যেটা দেখতে পাচ্ছি, তারপর হচ্ছে আল্ট্রাভায়োলেট, তারপর হচ্ছে এক্স রে, তারপর হচ্ছে গামা। ঠিক আছে, জি। তাহলে এটা মুখস্থ করে নাও, আর এম আই ভিউ এক্স জি। ঠিক আছে, আর এম আই ভি ইউএক্স জি, এভাবে মুখস্থ করতে পারো, আর এম আই ভি ইউএক্স জি। তাহলে গামাটা মনে রাখবে, গামার ক্যান্সারের সেল ট্রিটমেন্ট হয়, এনার্জি সব থেকে বেশি, যার এনার্জি বেশি তার কম্পাঙ্ক বেশি, তাহলে এটা হচ্ছে কম্পাঙ্ক
আর এটা হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্য। মানে বাঁ দিক থেকে ডান দিকে যদি আমি যাই তাহলে কম্পাঙ্ক বাড়ছে, আর ডান দিক থেকে বাঁ দিকে যদি আমি আসি তাহলে আমার তরঙ্গ দৈর্ঘ্য বাড়ছে। এটা মনে রাখবে। আর এম আইভি ইউএক্স জিএফ, ইউএক্স ঠিক আছে, ইউএক্স জি, আর এম আইভি ইউএক্স জি, এই লাইনটা মনে রাখবে, আর এম আইভি ইউএক্স জি, আর এম আইভি ইউএক্স জি। তো সব থেকে মনে রাখবে গামার কম্পাঙ্ক বেশি, এইভাবে মনে রাখবে। গামা থেকে এবার পিছিয়ে পিছিয়ে যাবে, তাহলে তোমরা আসলে এটা পেয়ে যাবে। আর এম আইভি ইউ, কি বললাম, আর এম আইভি ইউএক্স জি, ঠিক। বেশ, আসলে শর্ট ট্রিক বলা যায় অনেক কিছু, কিন্তু শর্ট ট্রিক বেশি মনে থাকে না, ঠিক আছে। তো কত শর্ট ট্রিক মনে রাখবে তুমি, তার থেকে 2-4 বার বেশি করে পড়ে নিলে তোমার ভালো করে ধরে রাখতে পারবে জিনিসটা। বেশ, দুটি বাদ্যযন্ত্রের মধ্যে পার্থক্য নিম্নের কোনটির দ্বারা করা যায়? ধরো একটা সেতার বাজছে, একটা ভায়োলিন বাজছে, এটার দ্বারা তুমি এটা কিসের সাহায্যে পার্থক্য করবে? তীব্রতা, লাউডনেস, কোয়ালিটি, না তরঙ্গ দৈর্ঘ্য? এবার আমি আসবো ওই যে 4টে জিনিস বললাম না, সেটার সাহায্যে আসবো, সেটার ইয়েতে আসবো। দুটো বাদ্যযন্ত্র, বা এভাবে মনে করো যে তোমার অরিজিৎ সিং গান করছে আর সোনু নিগম গান গান করছে, তাহলে এই যে দুজন মেল ভয়েস, এদের মধ্যে পার্থক্য তুমি কিভাবে করবে? বা দুজন ফিমেল যারা ভয়েস, মনে করো তোমাদের দুজন বান্ধবী, তারা তোমাকে ডাকলো, তুমি কিভাবে পার্থক্য করবে? কিভাবে করবে দেখি কি কি অ্যান্সার দিলে। বেশ, অনেকে ডি বলছো। বেশ, এবার ডি এর ক্ষেত্রে তোমাকে বলি, তুমি তরঙ্গ দৈর্ঘ্য মাপতে পারবে? তরঙ্গ দৈর্ঘ্য মাপার কোনো মানে তোমার কাছে যন্ত্র আছে? তরঙ্গ দৈর্ঘ্য মাপার যন্ত্র তো নেই তোমার কাছে। তরঙ্গ দৈর্ঘ্য মাপতে গেলে কি তোমাকে ওয়েভের সম্পর্কটা জানতে হবে। ওয়াই ইজ ইকাল টু সাইন কে এক্স মাইনাস ওমেগা টি, ঠিক আছে। এবার এই যে কে এর মান এবং ওমেগার মান, এই দুটোর মান তোমাকে জানতে হবে। কে ইজ ইকাল টু 2π/λ, ঠিক আছে। আর ওমেগা ইজ ইকাল টু কি তোমার 2πn। এবারে তুমি যদি কে এর মান জানো তাহলে ল্যামডা বার করতে পারবে, আর এন এর মান 2π, এটা বলতে পারো কত, 2π, এটা v/λ নাকি, হ্যাঁ v/λ, এইভাবে তুমি পাবে 2π v/λ। তাহলে এত কিছু তোমাকে জানতে হবে। সাউন্ডের ভেলোসিটি মেজার করতে হবে, ভেলোসিটি মেজার করার পর তুমি ওমেগার মেজার করবে, হ্যাঁ, তারপরে তুমি ল্যামডার মান, সম্ভব নয়। তাহলে কি, এটা হচ্ছে কোয়ালিটি, কোয়ালিটির সাহায্যে তুমি তুমি জানতে পেরে যাবে যে কার কত, মানে কে তোমাকে ডাকলো, ঠিক আছে, কে তোমাকে ডাকলো। কোয়ালিটি ছাড়াও কি আছে? লাউডনেস, লাউডনেস, লাউডনেস মানে কি, কোনটা, মানে ধরো একটা ডিজে বক্স বাজছে, একটা হালকা সাউন্ডে কিছু বাজছে, এই যে লাউড, হ্যাঁ, যার অ্যাম্পলিটিউড যত বেশি, যার অ্যাম্পলিটিউড যত বেশি, আমি বললাম না মশা, এবং বললাম সিংহ, এখানে সিংহর অ্যাম্পলিটিউডটা অনেকটা বেশি, তাহলে এই যে অ্যাম্পলিটিউডটা যে মেজার করবে সেটা হচ্ছে লাউডনেস, মনে রাখবে, বিস্তারটা, যার বিস্তার যত বেশি সেটা হচ্ছে তোমার লাউডনেস। আর পিচটা হচ্ছে কম্পাঙ্ক, আর কোয়ালিটি হচ্ছে কি, দুজন একই মানে মেল বা ফিমেল, তাদের যখন ভয়েসটা তুমি আলাদা করবে সেটা হচ্ছে কোয়ালিটি। বেশ, 20 নম্বর কোশ্চেন দেখো, বায়ু মাধ্যমে শব্দের বেগ কত? খুব ইজি কোশ্চেন, বায়ু মাধ্যমে শব্দের বেগ কত? বেশ, সবাই ঠিক বলেছে, এটা ভেরি গুড। সেটা হচ্ছে 340 মিটার/সেকেন্ড, কোথাও 330 মিটার/সেকেন্ডও থাকে, ঠিক আছে, 330 বা 340 মিটার/সেকেন্ড, এটা হচ্ছে বায়ু মাধ্যমে শব্দের বেগ। তাহলে লোহাতে যদি শব্দ যায় তাহলে আর একটু বেশি বেগে যাবে, ঠিক আছে, বোঝা গেল, কঠিন মাধ্যম যেহেতু। আচ্ছা, এবার চলে এলো আলোক। আলোক তরঙ্গ হলো, দেখো এবার আর কি বলবো, এটা তোমরা ইজি কোশ্চেন, তড়িৎ তরঙ্গ, চৌম্বক তরঙ্গ, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, এটা তোমরা ইজিলি পারবে। আলোক তরঙ্গ হলো কি? বা সবাই ঠিক বলেছো, সেটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। মানে কি হচ্ছে, খুব সিম্পল জিনিস, 3টে জিনিস, এটা হচ্ছে এক্স এক্সিস, এটা হচ্ছে ওয়াই এক্সিস,
এটা হচ্ছে জেড এক্সিস। এবার দেখো যদি ধরো এক্স এক্সিস বরাবর ইলেকট্রিক ফিল্ডকে ই দ্বারা প্রকাশ করা হয়, আর ওয়াই এক্সিস বরাবর ম্যাগনেটিক ফিল্ড যায়, তাহলে এদের পারপেন্ডিকুলারলি ওয়েভটা কিন্তু বিস্তার হবে। ঠিক আছে, এইভাবে ওয়েভটা যাবে, মানে এই দিক থেকে যাবে, এই মূল বিন্দু এটা। তাই ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডের পারপেন্ডিকুলার মানে কি, লম্বভাবে তোমার কি হয়, ওয়েভটা বিস্তার হয়। তাহলে আলোক তরঙ্গের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড একদিকে যায়, ম্যাগনেটিক ফিল্ড তার সঙ্গে লম্বভাবে যায়, এবং এই দুয়ের সঙ্গে লম্বভাবে কি হয়, এই যে তরঙ্গটা আছে সেটা তোমার যায়। এটা কেন বলছি, এটা বলার একটাই কারণ হচ্ছে, ধরো পরীক্ষার হলে এলো যে আলোক তরঙ্গের ক্ষেত্রে তোমার কি, যে তরঙ্গ আছে সেটি কোন দিকে প্রবাহিত হয়। তোমাকে বললো তড়িৎ ক্ষেত্রের সঙ্গে সমান্তরালে, চৌম্বক ক্ষেত্রের সঙ্গে সমান্তরালে, আর একটা অপশন দিল তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে। তাহলে এটা হবে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে তোমার প্রবাহিত হয়। তাহলে এই আলোর ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র পারপেন্ডিকুলার চিহ্ন এটা বি, এবং তার সঙ্গে পারপেন্ডিকুলার চিহ্ন কি, সেটা হচ্ছে জেড লিখে দিলাম। জেড হচ্ছে তোমার তরঙ্গের দিক। তাহলে এরা একে অপরের সঙ্গে পারপেন্ডিকুলারলি রয়েছে, মনে রাখবে এটা। বেশ, নেক্সট এবার দর্পণে এলাম। ডাক্তাররা দাঁত পরীক্ষা করার জন্য কি ধরনের দর্পণ ব্যবহার করে, কি ধরনের দর্পণ ব্যবহার করে? বাহ, সবাই দারুণ অ্যান্সার দিচ্ছ তো। আচ্ছা, যারা আর কি মানে জানো না কনসেপ্টটা বলি। দর্পণ কি, দর্পণ তিন চার ধরনের হয়, অনেক ধরনের হয়, তার মানে তিন ধরনের দর্পণ আমরা বলছি। একটা হচ্ছে সমতল দর্পণ, যেটা আমাদের যে আয়নাগুলো থাকে, এই এই চিহ্নগুলো কি দিচ্ছে, দাঁড়িয়ে দিচ্ছে, এগুলো কি, মানে এই সাইডে তোমার এই তোমার সিলভারিং করা থাকে, মানে এই সাইডটা প্রতিফলন হয়, মানে তুমি এখান থেকে আলোটা যে আবার এইদিকে ফিরে আসবে। ঠিক আছে, এইদিকে ফিরে এলো, আলোটা গেল নিয়ে আবার ফিরে এলো, তাহলে এটা হচ্ছে সমতল দর্পণ। ঠিক আছে। আচ্ছা, এই যে দর্পণটা আছে মনে রাখবে, এটা হচ্ছে উত্তল দর্পণ, মানে দেখতে পাচ্ছ একটু উঁচু হয়ে আছে, উত্তল ফর উঁচু, উঁচু মানে উত্তল, এই যে উঠে আছে, পিঠটা এরকম কুঁজো করে আছে, এটা হচ্ছে উত্তল দর্পণ। আর এই যেটা আছে, যেটা ঢুকে আছে, এই দিকে যেটা ঢুকে আছে, মানে এই দিকে আলো যাবে, এই দিকে আলো যাবে, এটা হচ্ছে কি অবতল দর্পণ। তাহলে উঁচু হয়ে আছে উত্তল, যেটা ঢুকে আছে সেটা অবতল। এবার তোমাদের বলি, তোমরা সাধারণত দেখবে ঘরে অনেকের বাসনপত্র আছে, সেই বাসনে একটা বাটি নেবে, বাটির যে দিকটা ঢুকে আছে সেখানে তোমার মুখটা রাখবে, সেই মুখটা দেখবে কি খুব বিশাল বড় লাগবে। ঠিক আছে, তাহলে মুখটা বড় লাগছে, তার মানে কি হচ্ছে, আহ, মুখটা যেহেতু বড় লাগছে, তাহলে ডাক্তাররা কি তোমার দাঁতটা যখন দেখবে, ছোট দাঁত বড় করে দেখতে হবে, সেহেতু তোমার অবতল দর্পণ ব্যবহার করবে। এইভাবে মনে রাখবে, ঘরের বাটিটা নেবেন, দেখবে যে মুখটা কেমন তোমাদের বড় লাগছে, বেশ বড় সড়ো লাগবে, স্টিলের বাটি হলে তো বড় কেন লাগছে, সেটা অবতল দর্পণের মতো কাজ করছে, মনে রাখবে। ঠিক আছে, উত্তল দর্পণেরও আমরা ব্যবহার দেখব। বেশ, তাহলে ছোট জিনিসকে বড় করে দেখার জন্য আমাদের অবতল দর্পণ ব্যবহার করা হয়, এটুকু মনে রাখবে। বেশ, নেক্সট দেখি, গাড়ির আয়নাতে কি ধরনের দর্পণ অথবা লেন্স ব্যবহার করা হয়। গাড়ির আয়নাতে কি ধরনের দর্পণ ব্যবহার করা হয়, গাড়ির আয়নাতে কি ধরনের দর্পণ ব্যবহার করা হয়। গাড়ির আয়নাতে কি অ্যান্সার দিলে দেখি, গাড়ির আয়নাতে, আচ্ছা আয়নাতে মানে গাড়ির যে আয়না, দেখো লেন্সের কাজ কি হয় তোমাকে বলি, চোখে যারা, যাদের চোখে চশমা আছে তারা রিয়েলাইজ করবে যে লেন্সের ক্ষেত্রে আলোটা পড়ে কি হয়, প্রতিফলিত হয় না, আলোটা তোমার চোখে চলে আসে কোনো বস্তু থেকে। তুমি ধরো মোবাইলটা দেখছো, এবার তুমি যদি চোখে চশমা পরে থাকো, চোখে চশমা পরে আছো, মানে মোবাইল থেকে যে আলোটা বেরোচ্ছে সেটা তোমার লেন্স মানে চোখে প্রবেশ করছে কিসের মাধ্যমে, যেটা তুমি পড়ে আছো সেটা কি লেন্স পড়ে আছে, দর্পণ হলে সেটা তো রিফ্লেক্ট করতো, তাহলে দর্পণ তো হবে না। আর আয়না কি প্রয়োজন, আমার আয়না যাতে রিফ্লেক্ট করে, আয়না যাতে জিনিসটা কি আমাকে রিফ্লেক্ট করে বা প্রতিফলন করে সেরকম প্রয়োজন, তাহলে সেটা কি হবে, সেটা হবে দর্পণ। দর্পণটা কেমন হবে, উত্তল দর্পণ। কেন উত্তল দর্পণ ব্যবহার করা হয়, ঠিক আছে, কেন ব্যবহার করা হয় না, উত্তল দর্পণের ক্ষেত্রে আমার কি হয়, অনেকগুলো বস্তু, মানে অবতলের ক্ষেত্রে কি দেখলাম একটা জিনিসকে বড় করে দেখাচ্ছে, আর উত্তলের ক্ষেত্রে কি আমার বস্তুকে ছোট করে দেখাতে হবে, কারণ অনেক বস্তুকে একসঙ্গে আমাকে দেখতে হবে।
যারা গাড়িতে বসে থাকো দেখবে বাইকের যে কাঁচটা আছে সেখানে অনেকগুলো জিনিস একসঙ্গে দেখবে এবং ছোট দেখবে, তাহলে ছোট যখন দেখবে সেটা হচ্ছে উত্তল, মনে রাখবে ছোট দেখবে উত্তল। তাহলে মনে রাখবো কি করে? না সিম্পল, অবতল দর্পণের উদাহরণটা মনে রাখবে, যে আমার দাঁত পরীক্ষা করছে অবতল দর্পণ দিকে, সেটা কি করে মনে রাখবে? ওই যে বাড়িতে একবার তুমি দেখে নেবে, ওই তোমার যে বাটি আছে সেই বাটিতে মুখটা দেখবে, দেখবে বড় লাগছে, তাহলে তুমি বুঝে যাবে অবতল দর্পণে কি হচ্ছে, বড় করছে, তাহলে উত্তর দর্পণে জিনিস ছোট করবে, তাহলে ছোট হলে আমার অনেকগুলো জিনিস একসঙ্গে দেখতে পাবো, সেটা হচ্ছে উত্তল দর্পণ। তাহলে গাড়ির লেন্সের ক্ষেত্রে কি হয়, উত্তল দর্পণ ব্যবহৃত হয়। আর লেন্স না, লেন্সের ক্ষেত্রে কি হয়, লেন্সের ক্ষেত্রে যখন তুমি টর্চে ব্যবহার করবে, টর্চ, ঠিক আছে, টর্চে একটা লেন্স লাগে। লেন্স মানে কি হয় তোমাকে বলি, এটা ধরো লেন্স, ঠিক আছে, এটা লেন্স। এবার এই যে লেন্স আছে, লেন্সের কাজটা হচ্ছে আলোটা পেরোলো এইদিকে এলো, আবার আলোটা এসে এইদিকে পেরিয়ে গেল, আলোটা এসে পেরিয়ে গেল, কিন্তু দর্পণ তো পেরোলে হবে না, তোমাকে তো আলোটাকে রিফ্লেক্ট করতে হবে, পেরিয়ে গেলে তো হবে না, ঠিক আছে। লেন্সে কি আলোটাকে পার করে দেয়, মানে গাড়ির কাঁচে কি হতো, ধরো গাড়ির কাঁচে আলোটা পেরিয়ে চলে গেল, তুমি তো রিফ্লেক্ট হয়ে দেখতে পেতে না কিছু, তাহলে তোমাকে রিফ্লেক্ট করতে হবে, সেই দর্পণ হলো, ঠিক আছে। বেশ, নেক্সট দেখো, জলের নিচে কোনো বস্তু পড়ে গেলে তার আপাত আকারের পরিবর্তন ঘটে নিম্নের আলোর কোন ধর্মের জন্য, আলোর কোন ধর্মের জন্য এমনটা ঘটে? মানে কি হয়, ধরো এখানে একটা বাকেট আছে, এবারে এখানে জল আছে, এই জলে কি হচ্ছে, ধরো একটা কয়েন আছে, গোল কয়েন, মানে কয়েনটার আকার আমি ডান দিকে গোল দিলাম, দেখো কয়েনটা একটু চ্যাপ্টা আকৃতির লাগে আর ওপরে মনে হয় বড় টাইপের লাগে, ঠিক আছে, তার মানে আকারের পরিবর্তন হচ্ছে, কেন হচ্ছে, কেন হচ্ছে? একটা ছবি আমি আঁকছি, এই ছবিটা দেখে দেখি কেউ বলতে পারে কিনা। এই ছবিটা বুঝতে পারছো কিছু? এটা কিসের ছবি? ঠিক, এটা প্রতিসরণের ছবি। তার মানে কি হচ্ছে, অ্যাকচুয়ালি প্রতিসরণের জন্য আমরা কি হয়, কিভাবে হয় না হয় আমরা দেখবো না, কারণ অনেক ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আছে, ওটা দেখার দরকার নেই আমাদের। মেইনলি মনে রাখবে, জলের নিচে কোনো কিছু পড়ে গেলে সেটা কি হয়, প্রতিসরণের জন্য আমরা জিনিসটা কিন্তু কি হয়, আকারের পরিবর্তন হয়, ঠিক আছে। এবং প্রতিসরণের ক্ষেত্রে একটা সূত্র আছে, সেটা কি, সাইন আই ইজ ইকাল টু সাইন আর, ঠিক আছে। আচ্ছা, সাইন আর শুধু নয়, সরি, সূত্রটা কি হবে, না সূত্রটা হবে, ধরো এটা হচ্ছে একটা লঘু মাধ্যম মানে বায়ু, আর এটা হচ্ছে জল মিউ 2, এখানে সূত্র হবে মিউ 1 সাইন আই ইজ ইকাল টু, আই মানে হচ্ছে যেটা ইনসিডেন্ট মানে পড়ছে, ইজ ইকাল টু মিউ 2 সাইন আর, আর মানে কি, যেটা রিফ্লেক্টেড হচ্ছে, ঠিক আছে। আর মিউ 1 হচ্ছে প্রতিসরাঙ্ক, তার মানে কি দেখছি, লঘু মাধ্যম থেকে যখন ঘন মাধ্যমে তোমার ইয়েটা যাচ্ছে, আলোটা যাচ্ছে, তখন কি হচ্ছে, আলো এই যে লম্বটা আছে, এটা আমি টেনেছি যেটা, এই লম্বটা যেটা তীর চিহ্ন দিলাম, এই লম্বটার দিকে বেঁকে যাচ্ছে। আর যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাবে, তখন কি হবে, লম্বটা থেকে দূরে সরে যাবে, ঠিক আছে, দূরে সরে যাবে। আলো অ্যাকচুয়ালি এইভাবে আসতো এইদিকে, কিন্তু যখনই এটা অন্য মাধ্যমে গেল, তখন এর দিকের পরিবর্তন হলো, ঠিক আছে, এর দিকটা চেঞ্জ হলো, বোঝা গেল? বেশ, এগুলো কেটে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। বেশ, নেক্সট দেখি কি আছে। আচ্ছা, মরুভূমিতে মরীচিকা আলোর কোন ধর্মের জন্য ঘটে? মরুভূমিতে মরীচিকা আলোর কোন ধর্মের জন্য ঘটে? ছবিটা আমি আঁকছি, তোমরা বলো কি হয়। এটা হচ্ছে কি, ঘন মাধ্যম, এটা হচ্ছে লঘু মাধ্যম। কি হয়, আলো প্রথমে এইভাবে একটা আলো এলো, এইভাবে একটা আলো এলো, সেটা একটু কি হলো, বিকে গেল, এইভাবে একটা আলো এলো, সেটা আরো বিকে গেল, এইভাবে একটা আলো এলো, সেটা বিকলো, আর এইভাবে আরেকটা আলো আলো এলো, এটা প্রতিফলিত হয়ে গেল, ঠিক আছে, মনে রাখবে সেটা প্রতিফলিত হয়ে গেল। বেশ, কি হলো এখানে,
না, এখানে পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন হলো। যারা বি বলেছো তারা একদম ঠিক বলেছো, এটা হচ্ছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। কিভাবে হলো না, দেখো আমি আগেই বললাম যে এটা যদি ঘনমাধ্যম হয়, ঘনমাধ্যমকে আমি ঘ লিখে দিলাম আর এটা ল লিখে দিলাম। ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে যখন আসে তখন কি হয়, তখন আলো তোমার এই যে লম্ব আছে, এই যে তীর চিহ্নটা আছে, এর এর থেকে দূরে যায়। ঠিক আছে, এর থেকে দূরে যায়। তাহলে আলো কি হলো, আস্তে আস্তে এক সময় দেখা গেল যে এমন একটা পরিস্থিতি এলো, আলো কি হলো, পুরোপুরি রিফ্লেক্ট হয়ে গেল। ঠিক আছে, বিকতে বিকতে তোমার রিফ্লেক্ট হয়ে গেল। তাহলে এই যে রিফ্লেক্ট হয়ে গেল, এই পুরোপুরি আলোটা আসছিল সেটা পুরো রিফ্লেক্ট হলো, এটা হচ্ছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। ঠিক আছে, তো এটাই কিন্তু আমরা মরুভূমির মরীচিকার ক্ষেত্রে দেখতে পাই। এবং কি দেখি আমরা, যে কোন একটা গাছের যখন ছায়া পড়ে নিচে, আমাদের মনে হয় নিচে জল আছে। কেন, গাছের ছায়াটা নিচে পড়লো এবং ছায়াটা কি হলো, দুলতে লাগলো। যখন ছায়াটা দুলতে দুলতে লাগলো তখন মনে হলো জল আছে। আরেকটা উদাহরণ বলি, গ্রীষ্মকালে দেখবে ওই রোড গুলো অনেক চকচক করে, ঠিক আছে, প্রচন্ড চকচক করে। ওই চকচক করার কারণ হলো একটাই, কি হয়, ওই পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন হয়, এই কারণে কিন্তু রোডগুলো চকচক করে। ঠিক আছে, বেশ। আচ্ছা, আকাশের রং কেন নীল দেখায়? 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 আচ্ছা, প্রতিফলন মানে আমি লিখে দিচ্ছি, এখানে হচ্ছে মনে রাখবে রিফ্লেকশন প্রতিফলন মানে। আচ্ছা, বিক্ষেপণ মানে হচ্ছে স্ক্যাটারিং। ঠিক আছে, আর প্রতিফলন মানে ওই রিফ্লেকশন হয়ে গেল, প্রতিফলন মানে রিফ্রাকশন। ঠিক আছে, তাহলে কেন হয়? এখানে কয়জন অ্যান্সার দিয়েছো? সবাই অ্যান্সার দিয়েছো এবং সবাই মোটামুটি ঠিকই অ্যান্সার দিয়েছো। এটা হচ্ছে সূর্য থেকে আসা নীল আলোর বিক্ষেপণ। দেখো আমাদের সিভি রমনের নাম শুনেছো, যে পদার্থবিজ্ঞানে প্রথম নোবেল পায়। সালটা এই মুহূর্তে মনে পড়ছে না, কারো কি সালটা মনে আছে যে কত সালে সিভি রমন নোবেল পান? যদি মনে থাকে তো বলো। তো সিভি রমন রমন ইফেক্ট আবিষ্কার করেন। তো রমন ইফেক্টে তিনি কি বলেন, যে আমরা আগে কি জানতাম, যে যেহেতু সমুদ্রের জলের রং নীল, তাই আকাশে ওই জলটা রিফ্লেক্ট হচ্ছে, ওই জলের রংটা রিফ্লেক্ট হচ্ছে, ওই কারণে আমরা নীল দেখতে পাচ্ছি। কিন্তু তিনি বললেন, কি বললেন, যে না, সূর্য থেকে যখন আলো আসছে, এটা হচ্ছে পৃথিবী, আর এই পৃথিবীর চারিদিকে কি আছে, আমাদের অ্যাটমসফিয়ার আছে। কি আছে? অ্যাটমসফিয়ার আছে। এবার সূর্য থেকে যখন আলোটা আসছে, এই আলো এলে কি হবে না, এই আলোর মধ্যে তো অনেকগুলো কালার আছে, নীল, লাল, সবুজ। তো নীল যে আলোটা আছে, সেই আলোটা কি হলো, সেই আলোটা মেনলি অ্যাটমসফিয়ারের যে কণাগুলো আছে, এই কণাগুলোর দ্বারা রিফ্লেক্ট হয়ে তোমার কি হলো, সারা আকাশে ছড়িয়ে পড়লো, প্রতিফলিত হয়ে সারা আকাশে ছড়িয়ে পড়লো, যেটাকে আমরা নাম দিলাম কি, স্ক্যাটারিং। ঠিক আছে, হ্যাঁ 1930। বেশ, 1930 বলছে, আমার সালটা কিন্তু মনে পড়ছে না, 27, 28, 30-এর মধ্যে হবে আশা করি। তো আচ্ছা, তোমাদের আরেকটা কোশ্চেন রইল, কে প্রথম নোবেল পান ভারতের? ভারতের কে প্রথম নোবেল পান, এটা তোমরা জানাও। তাহলে আকাশে কি হলো, রিফ্লেক্ট হয়ে গেল। তাহলে নীল আলোটা যখন রিফ্লেক্ট হলো, সেটা সারা আকাশে ছড়িয়ে পড়লো এবং আমরা কি দেখতে পেলাম, আকাশের রং নীল দেখতে পেলাম। ঠিক আছে, আকাশের রং নীল দেখতে পেলাম। আচ্ছা, কে প্রথম নোবেল পান? রন্টজেন? না, আমি তা বলছি না, আমি বলছি যে ভারতের কে প্রথম নোবেল পান। ভারতের কে প্রথম নোবেল পান? ভারতের, খুব ইজি কোশ্চেন তো, ভারতের কে প্রথম নোবেল পান? কে প্রথম? একদম ঠিক, রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি গীতাঞ্জলি জন্য নোবেল পান। তো এই নোবেল পাওয়াতে তিনি খুব একটা আনন্দিত ছিলেন না। তার কারণ কি না, তিনি গীতাঞ্জলি লেখার আগে তার এক খুব প্রিয় কন্যা এবং এক পুত্রকে তিনি হারিয়েছিলেন। তার মাতা পিতাকেও তিনি অনেক আগেই হারিয়েছিলেন, তার বৌদিকেও তিনি হারিয়েছিলেন। তো এতগুলো স্বজন বিয়োগের জন্য তিনি কি বলেছিলেন না, এই যে পুরস্কার আছে, এই পুরস্কার আমার ওষ্ঠ পর্যন্ত আসবে, কিন্তু আমি এই পুরস্কারকে আমার গলার নিচে দিয়ে নামাতে পারবো না। ঠিক আছে, ওষ্ঠ পর্যন্ত আসবে কিন্তু গলার নিচে দিয়ে নামাতে পারবো না। কারণ রবীন্দ্রনাথের যে সমস্ত গান বা কবিতা লেখা হয়েছিল, সেই সমস্ত গান বা কবিতা মেনলি
কি হয়েছিল, তার যে স্বজন হারানো তাদেরকে ডেডিকেটেড ছিল। ঠিক আছে, তো এই কারণে কি হয় না, আমরা যদি রবীন্দ্রনাথকে পড়তে চাই বড় লেখক, তাহলে তার আগে তার জীবনীটা যদি পড়ি আমরা ভালো করে বুঝতে পারবো যে তিনি অ্যাকচুয়ালি কাকে অ্যাড্রেস করছেন লেখাটা। হুম, বেশ, যাই হোক, আউট অফ দ্য কন্টেস্ট হয়ে গেল। বেশ, নেক্সট দেখো, নিম্নের কোনটি একটি প্রাথমিক রং নয়? নিম্নের কোনটি একটি প্রাথমিক রং নয়? নিম্নের কোনটি একটি প্রাথমিক রং নয়? বাহ, সবাই ঠিক দিয়েছো, হলুদ। এই হলুদ রং কিন্তু প্রাইমারি কালার নয়। প্রাইমারি কালার তিনটে, সেটা হচ্ছে এই লাল, সবুজ এবং নীল। এবার তোমরা বলো যে তাহলে হলুদ যে তৈরি হয় সেটা কি মেশালে তৈরি হয়? ইয়েলো। হলুদ তৈরি হয় কোন দুটো রং মেশালে? হলুদ তৈরি হয় কোন দুটো রং মেশালে? কল্পনা করো, হলুদ তৈরি হয় কোন দুটো রং মেশালে? বাট কি বললে তোমরা? গ্রিন অ্যান্ড ব্লু। আচ্ছা, গ্রিন এবং ব্লু বলছো, মানে সবুজ এবং নীল। কল্পনা করো সবুজ এবং নীল মেশালে কি আসবে মনে হয় তোমার? সবুজ এবং নীল মেশালে, সবুজ এবং সাদা, সাদা বলে কোনো রং হয় না, কারণ সাদার মধ্যে সব রঙই থাকে। ঠিক আছে, সবুজ এবং ব্লু বা সাদা বা সবুজ মিশিয়ে হবে? তার মধ্যে একটু কমলা, কমলা কালার চাই না, মানে কমলা বলতে কমলা টেক্সচারটা চাই। তো কিসের মধ্যে দিয়ে আসবে ওটা? চিন্তা করো যে লালের সঙ্গে যদি আমি সবুজ মেশাই, দেখো তো কি হয়। লালের সঙ্গে সবুজ, লালের সঙ্গে যদি সবুজ মেশাও, সবুজ, তোমাদের কি মনে আছে একটা জিনিস, যে ছোটবেলায় যে আমাদের রং পেন্সিল গুলো ছিল, সেই রং পেন্সিল গুলো দেখবে যেটা খুব একটা এমন ধরনের গ্রিন ছিল, একটা কি বলবো, খুব ডিপ ধরনের গ্রিন টাইপের, মানে চোখে লাগতো গ্রিনটা যাকে বলে। ঠিক আছে, তো ওই গ্রিনটার সঙ্গে লাল মিশিয়ে দিলে দেখবে হলুদ হয়ে যেত। ঠিক আছে, গ্রিন অ্যান্ড ব্লু হবে মেবি, বাট গ্রিন এবং ব্লু তুমি মিশিয়ে দেখবে হবে না, গ্রিন অ্যান্ড ব্লু হবে না। ঠিক আছে, গ্রিন অ্যান্ড ব্লু মিশিয়ে যেটা রংটা হয়, সেটা আমি বাংলা জানছি না, সেটাকে বোঝে সিয়ান বা উচ্চারণটা আমি লিখে দিচ্ছি। ঠিক আছে, গ্রিন, গ্রিন প্লাস ব্লু, ম্যাজেন্টা কালার কোনটা? ব্লু। এটা হচ্ছে CYAN, উচ্চারণটা সিয়ানি হচ্ছে, বাট এই কালারটা কেমন হবে জানি না। ম্যাজেন্টা কালার কি? না, ম্যাজেন্টা নয়, সিয়ান একটা আলাদা কালার, সেটা দেখতে হবে কি কালার। তো যাই হোক, হলুদ হয় লাল এবং সবুজ মেশালে, মনে রাখবে, হলুদ হয় লাল এবং সবুজ মেশালে। আর গ্রিন, এই ইয়েলো এবং হলুদ মেশালে হয় ইয়েলো, ওয়াই ফর ইয়েলো, অ্যান্ড বি ফর ব্লু। এই দুটো মেশালে কি হয়? এই দুটো মেশালে হয় হোয়াইট। ঠিক আছে, হোয়াইট হয়। তোমরা কোনটা মনে রাখবে? তোমরা হলুদটা মনে রাখবে, লাল এবং সবুজ হয়, এটা মনে রাখলেই হবে। বাট কমই দেবে আমাদের এক্সামে। বেশ, এবার দেখো 28 নম্বর কোশ্চেন। দুটি সমতল দর্পণের মাঝখানে একটি বস্তু রাখলে তার কতগুলি প্রতিবিম্ব তৈরি হবে? এটা একটা দর্পণ, ঠিক আছে, আর এটা একটা দর্পণ। তার মাঝখানে ধরো তুমি দাঁড়িয়ে আছো, তুমি দাঁড়িয়ে আছো, তোমার কতগুলো, সেলুনে যারা চুল কাটতে গেছো তাদের এইটা আর কি অভিজ্ঞতা হবে যে কতগুলো হতে পারে। একদম ঠিক, অসংখ্য, মানে ইনফিনিটি, ইনফিনিটি নাম্বার অফ তোমার প্রতিবিম্ব তৈরি হবে। মানে একবার এখানে যাবে যেটা, সেই ইমেজটা আবার এখানে তৈরি হবে, আবার তার ইমেজ এখানে তৈরি হবে, এর ইমেজ এভাবে তৈরি হবে, হতেই থাকবে পরপর, নিয়ে ইনফিনিটি নাম্বার অফ ইমেজ তৈরি হবে। ঠিক ঠিক বলেছে একদম। বেশ, রামধনু কখন গঠিত হয়? এটা সবাই পারবে, পারা উচিত আর কি। বৃষ্টির আগে সূর্যের আলোর দিকে, কল্পনা করো, কল্পনা করলেই তোমরা পেয়ে যাবে। 29-এর, আরো দু একজন। দেখো, বিকাল বেলায় রামধনু আমরা দেখতে পাই, তখন সূর্য কোন আকাশে থাকে? পশ্চিম আকাশে। রামধনু কোন আকাশে দেখি? পূর্ব আকাশে। কখন দেখি? বৃষ্টির পরে, মানে সূর্যের আলোর বিপরীত দিকে এবং বৃষ্টির পরে। ঠিক আছে, আচ্ছা বেশ। বেশ, রামধনু কেন দেখা যায় বলো? তার কারণটা কি? রামধনুর কারণটা বলো, রামধনুর কারণটা, রামধনুর কারণটা কি? আলোর কি ঘটে?
রামধনুতে। আচ্ছা, প্রিজমে আলোর কি ঘটে? প্রিজমে এই ধরো একটা প্রিজম আছে, ঠিক আছে? প্রিজমে কি হয়, একটা সাদা আলো যখন এলো, সেটা কি হলো না, এখানে গেল, এইদিকে বিকলো, একটা আলো, দুটো, তিনটে, চারটে, এইভাবে পাঁচটা। আচ্ছা, এগুলো হলো না আর কি, ঠিক আছে, পাঁচটা তৈরি হলো, আরো তৈরি হবে। বিচ্ছুরণ, ঠিক। তাহলে আলোর বিচ্ছুরণ বা ডিসপারশন, প্রিজমে কি হয়, বিচ্ছুরণ বা ডিসপারশন, এটা হচ্ছে লাইট, এল ফর লাইট, আর এখানে ডিসপারশন হয়, এবং ডিসপারশনের ফলে কি হয় না তোমার, আমরা দেখতে পাই রামধনু। তাহলে আলোর বিচ্ছুরণের জন্য আমরা রামধনু দেখতে পাই। তাহলে এই ধর্মগুলো কিন্তু দেয় যে কেন আমরা রামধনু দেখতে পাই, বিচ্ছুরণ, ঠিক আছে, বা ডিসপারশন, ডিসপারশন। ওকে, বেশ। 30-এরটা কি, প্রিজমের মধ্যে আলো পাঠালে কোন রং বেশি বেঁকে যায়? কোন রং বেশি বেঁকে যায়? মনে রাখবে, যে রঙের, যে রঙের কি হয়, তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম, সেই রং বেশি বেঁকে, যেই রঙের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম, সেই রংটা বেশি বেঁকে যায়। বা ঠিক বলেছো অনেকে, এটা হচ্ছে বেগুনি, ঠিক আছে, বেগুনি বেঁকে যায়। এখানে মনে রাখবে একটা কথা, সেটা হচ্ছে বেনিয়াসহ কলা বা ভিবজিওর, VIB GYOR। বেশ, এখানে বেগুনি সব থেকে বেশি বেঁকে যায়, তারপরে ইন্ডিগো, তারপরে হচ্ছে ব্লু, তারপরে গ্রিন, তারপরে ইয়েলো, তারপরে হচ্ছে অরেঞ্জ, তারপরে রেড। তার মানে রেড কালার হচ্ছে সব থেকে কম, লিস্ট, লিস্ট ডিফ্লেকশন, এটাকে বলছে ডিফ্লেকশন, লিস্ট ডিফ্লেকশন হয়, সব থেকে কম বেঁকে রেড কালার। এই জন্য দেখবে তোমার যে কোনো সিগন্যালের ক্ষেত্রে বা তোমার এয়ারপোর্টে রেড কালার অ্যাজ এ তোমার সিগন্যাল হিসেবে ব্যবহৃত হয়, কারণ কি, এর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি, যার তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি সেটা সব থেকে কম বিচ্ছুরিত হয়, এবং সব থেকে কম বিচ্ছুরণের কারণেই কিন্তু রেড কালারকে ব্যবহার করা হয়, ঠিক আছে। এবং তাছাড়াও কি, ইয়েলো কালারের ট্যাক্সি ব্যবহৃত হয়, কারণ ইয়েলো কালারটা কিন্তু দূর থেকে দেখা যায় তার বিচ্ছুরণ কম হয়, ঠিক আছে, এভাবে মনে রাখবে। তাহলে ভিবজিওরের ক্ষেত্রে আমরা কি দেখছি, রেড সব থেকে কম বিকে যায়, এবং ভি সব থেকে বেশি, এটা হচ্ছে বেশি বিকে যায়, মনে রাখবে, বেশি এটা হচ্ছে কম, ঠিক আছে, এইভাবে ভিবজিওরটা মনে রাখবে। বেশ, তাহলে রামধনু হয়ে গেল, প্রিজমের মধ্যে আলো পাঠানো হয়ে গেল। এখানে আরেকটা জিনিস রয়ে গেল, এটা তোমরা বলো, সেটা হচ্ছে যে যখন সূর্য ওঠে এবং সূর্য অস্ত যায়, এই সময় কি হয়, সূর্যকে কিছুটা লাল দেখায়, ঠিক আছে, একটু রেডিশ কালারের দেখায়, এটা কোন ধর্মের জন্য আলোর? আমি অপশন বলে দিচ্ছি, তোমার ডিসপারশন না স্ক্যাটারিং। ডিসপারশন মানে হচ্ছে কি, বিচ্ছুরণ, আর স্ক্যাটারিং মানে হচ্ছে বিক্ষেপণ। কি জন্য দেখা যায় বলো? যখন সূর্য ওঠে তখন কি হয়, সকালে কি হয়, একটু লাল দেখতে পাই, সেটা কেন? ঠিক, একদম ঠিক বলেছো, সেটা হচ্ছে স্ক্যাটারিং, মানে হচ্ছে বিক্ষেপণ। বিক্ষেপণের জন্য আমরা কি, তোমার কি হয়, সূর্য ওঠার সময় এবং সূর্য যখন অস্ত যায় তখন আমরা একটু লাল দেখি, ঠিক তার আগে আকাশটাকে লাল দেখায়, ঠিক আছে, আকাশটাকে একটু লাল দেখায়, ঠিক আছে। বেশ, তাহলে ওটা হয়ে গেল বিক্ষেপণ। এখানে আরেকটা উদাহরণ দিয়ে দিই, আচ্ছা, প্রাথমিক রং হয়ে গেল, এখানে লিখে দিই মরিচিকা, আকাশের রং নীল, কি, স্ক্যাটারিং। স্ক্যাটারিং এর আরেকটি উদাহরণ হচ্ছে আহ সূর্য, সূর্য উদয় ও অস্ত যাওয়ার সময়, অস্ত যাওয়ার সময় সময় লাল দেখায়, এটা হচ্ছে স্ক্যাটারিং। তাহলে মরিচিকা হয়ে গেল টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, মানে পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন। হ্যাঁ, তারপরে তোমার আকাশের রং নীল, এটা হচ্ছে তোমার কি, স্ক্যাটারিং বা তোমার বিক্ষেপণ। সূর্যের যে উদয় বা অস্তর সময়, এটা হচ্ছে বিক্ষেপণ। আর এখানে কি দেখলাম, রামধনু, সেটা হচ্ছে ডিসপারশন, এবং প্রিজমের মধ্যে হচ্ছে ডিসপারশন। এখানে আরেকটা জিনিস মনে রাখবে, আমাদের যে অপটিক্যাল ফাইবার ইউজ হয়, অপটিক্যাল ফাইবার মানে কি, যার সাহায্যে ধরো তোমার ব্রডব্যান্ডের কানেকশন আসছে, তোমার কেবল কানেকশন আসছে, বা তোমার টাওয়ারের নিচে যে তারগুলো লাগানো হচ্ছে মোবাইল টাওয়ারের নিচে, সেগুলো তোমার কি হয়, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন
বা পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলনকে ব্যবহার করা হয়। ঠিক আছে, অপটিক্যাল ফাইবারেও কিন্তু পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন ব্যবহার হয়। অপটিক্যাল ফাইবার মনে রাখবে, অপটিক্যাল ফাইবার এটাও কিন্তু এখন দিচ্ছে, যেহেতু অপটিক্যাল ফাইবারের ব্যবহার বাড়ছে। ঠিক আছে, অপটিক্যাল ফাইবারে কিন্তু পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন ব্যবহার করা হয়। বেশ, তাড়াতাড়ি করি এবারে আমরা। কারোর মায়োপিয়া হলে কি হয়? কাছের বস্তু দেখা যায় না, দূরের বস্তু দেখা যায় না, কাছে ও দূরের উভয়েরই দেখা যায় না, না দুটি রঙের মধ্যে পার্থক্য করতে পারে না। কি হবে বলো? কারোর মায়োপিয়া হলে কি হয়? মায়োপিয়া হলে, আচ্ছা মায়োপিয়া কোন বস্তু পরিষ্কার দেখতে পায় না? মায়োপিয়া মানে কি? যেখানে মাইনাস পাওয়ারের লেন্স লাগে। মাইনাস পাওয়ারের লেন্স কিসে লাগে? অনেকে এ বলছো, এ তো হবে না। মায়োপিয়া মানে কি? দূরের বস্তু দেখা যায় না, মনে রাখবে দূরের বস্তু। ঠিক আছে, মায়োপিয়া বা এটাকে বলা হয় শর্ট সাইটনেস। শর্ট সাইট সাইটনেস, ঠিক আছে, শর্ট সাইটনেস। বোঝা গেল? তাহলে মায়োপিয়া হলে কি হয়? তোমার শর্ট সাইটনেস এটাকে বলা হয়, এবং দূরের বস্তু দেখা যায় না। আচ্ছা, মায়োপিয়া হলে কোন লেন্স তোমরা ব্যবহার করবে? কনভেক্স মানে উত্তল, না অবতল লেন্স তোমরা ব্যবহার করবে? বস্তুকে কিন্তু বড় দেখতে হবে আমাকে, তাহলে কি লেন্স ব্যবহার করবে? মনে করার চেষ্টা করো। বস্তুকে বড় দেখতে হবে, একদম ঠিক অবতল, মানে হচ্ছে এক্ষেত্রে অবতল লেন্স ব্যবহার করবে। এক্ষেত্রে কিন্তু দর্পণ নয়, অবতল লেন্স, কারণ আলোটা ভেদ করে তোমার চোখের ভিতরে আসতে হবে, এটা দেখতে পাবে না, দর্পণ লাগিয়ে দিলে তুমি দেখতে পাবে না। ঠিক আছে, বেশ। আচ্ছা, আরেকটা আছে যেটা বয়স্ক লোকের হয়, সেটা হচ্ছে হাইপার মেট্রোপিয়া বা লং সাইডনেস। এক্ষেত্রে কি হয়? দূরের জিনিস তো দেখা যায় কিন্তু কাছের জিনিস দেখতে পায় না। এটা কি হচ্ছে? হাইপার মেট্রোপিয়া। মনে রাখবে কি নাম? হাইপার মেট্রোপিয়া। মেট্রোপিয়া এটা হচ্ছে কি? কাছের জিনিস দেখা যায় না। কাছের জিনিস, জিনিস লিখে দিলাম, বস্তু, জিনিস লেখা ঠিক হলো না, বস্তু লিখি। কাছের বস্তু দেখা যায় না। এবং এক্ষেত্রে কি হয় না, তোমার কি হয়? কাছের বস্তু যেহেতু দেখা যায় না, তাই আমরা এক্ষেত্রে উত্তল লেন্স ব্যবহার করব। এটাকে ঠিক করার জন্য কি? উত্তল লেন্স। ঠিক আছে, উত্তল লেন্স ব্যবহার করব। ঠিক আছে, বেশ। নেক্সট দেখো, সোপ বাবল বা সাবানের বুদবুদ সূর্যের আলোতে রঙিন দেখায়। আলোর কোন ধর্ম এখানে দেখা যাচ্ছে? প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার, না বিক্ষেপণ? কোন ধর্ম আলোর? প্রতিফলন মানে হচ্ছে রিফ্লেকশন, মনে রাখবে রিফ্লেকশন। প্রতিসরণ হচ্ছে রিফ্র্যাকশন, আর ব্যতিচার হচ্ছে ইন্টারফারেন্স, আর বিক্ষেপণ হচ্ছে কি? কি বললাম? বিক্ষেপণ বোধ হয় স্ক্যাটারিং, নাকি? স্ক্যাটারিং। আচ্ছা, এক্ষেত্রে মনে রাখবে স্ক্যাটারিং এর ক্ষেত্রে আমরা কি দেখলাম? স্ক্যাটারিং কাকে বলছে না, যখন কোনো একটা পার্টিকুলার আলো কি হচ্ছে? রিফ্লেক্ট হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ছে, সেটা হচ্ছে পার্টিকুলার আলো। কিন্তু এখানে কি দেখো, রঙিন লাগছে। রঙিন মানে কি? তাদের লালও আছে, নীলও আছে, সবুজ আছে, হলুদও আছে, মানে 7টা কালারই তার মধ্যে আছে। কিন্তু স্ক্যাটারিং এ তো 7টা কালার দেখলাম না। দেখলাম কি? সেটা আমরা ইয়ের ক্ষেত্রে দেখলাম, তোমার ডিসপারশনের ক্ষেত্রে দেখলাম। কিন্তু এক্ষেত্রে তো ডিসপারশন হচ্ছে না, এক্ষেত্রে একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে ব্যতিচার বা ইন্টারফারেন্স। যেটা আমি কি বললাম, যে যখন কোন বুদবুদের মধ্যে, এটা বুদবুদ, এই বুদবুদের মধ্যে একই সোর্স থেকে যখন আলো পাস করছে, তখন আলো কি করছে? একে অপরের সঙ্গে মিশে যেয়ে, মানে দুটো ওয়েভ এভাবে মিশে যেয়ে কি তৈরি করছে? একটা ইন্টারফারেন্স প্যাটার্ন বা ব্যতিচার ঝালর তৈরি করছে। তার জন্য কি আমরা এই সাবানের বুদবুদের ফেনাটাকে কি দেখতে পাচ্ছি? রঙিন দেখতে পাচ্ছি, বেশ ঝলমলে দেখতে পাচ্ছি। মনে রাখবে, সাবানের বুদবুদের যে রঙিনটা হয় সেটা হচ্ছে ব্যতিচারের জন্য হয়। এই প্রত্যেকটা ধর্ম কিন্তু আছে।
আচ্ছা, বায়ুমণ্ডলে অনুপস্থিতিতে আকাশ কেমন দেখাবে? এটা নিশ্চয়ই সবাই পারবে। বায়ুমণ্ডল যদি না থাকে, বায়ুমণ্ডলের জন্য আকাশ নীল দেখায়। আর যদি না থাকে তাহলে কেমন দেখাবে? খুব ইজি কোশ্চেন। রাতের আকাশ যেমন দেখায় তেমনি দেখাবে, কালো দেখাবে। একদম ঠিক, ঠিক বলেছো। আলো এক মাধ্যম থেকে যখন অন্য মাধ্যমে যায় তখন আলোর দিক পরিবর্তন হয়। এটি আলোর কোন ধর্ম? খুব ইজি। আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে গেলে আলোর দিকের পরিবর্তন হচ্ছে, এটা কি? একদম ঠিক, এটা হচ্ছে প্রতিসরণ, যেটা আমি আগেই দেখালাম। বেশ, ঠিক বলেছো। ম্যাগনিফাইং গ্লাসে কোন ধরনের লেন্স ব্যবহৃত হয়? ম্যাগনিফাইং গ্লাস, বলো। ম্যাগনিফাইং গ্লাসে, আচ্ছা এটা মনে রাখবে, লেন্স ব্যবহৃত হচ্ছে। ম্যাগনিফাইং গ্লাসে কোন লেন্স ব্যবহৃত হয়? দেখো এখানে হয়তো তোমরা ভাববে যে ম্যাগনিফাইং গ্লাসের ক্ষেত্রে তোমার অবতল লেন্স ব্যবহার করা হয়, কিন্তু তোমরা যদি আলোর ধর্ম পড়ো তাহলে আলোর একটা মানে লেন্স যেগুলো যে থাকে, এই লেন্সগুলো কি করে না, উত্তল লেন্সের একটা ধর্ম থাকে। সেই উত্তল লেন্সের ধর্মটা কি আমি ছবি এঁকে বুঝিয়ে দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পেরে যাবে খুব সুন্দর। এটা হচ্ছে একটা এক্সিস, এখানে লেন্সটা আছে, ঠিক আছে, এখানে লেন্সটা আছে। এইবার এই উত্তল লেন্সের তোমার কি একটা বিন্দু থাকে, সেটাকে আমরা ফোকাস বলছি, এফ, এটাকে এফ বলছি। এবারে ফোকাস আর এই পোল, মানে এটা হচ্ছে মেরু পোল, এর মাঝখানে যদি তুমি কোনো বস্তু রাখো তাহলে কি সেই বস্তুটা কি হবে না অনেক বড় সাইজের দেখাবে, যা আছে তার থেকে অনেক বড় সাইজ দেখাবে। ঠিক আছে, যা আছে তার থেকে অনেক বড় সাইজের দেখাবে। সেই কারণে কি এক্ষেত্রে তোমার উত্তল লেন্স কিন্তু ব্যবহৃত হয়। এইভাবে যদি তুমি না মনে রাখো, তোমরা এটা মনে রাখো যে আতস কাজ, আতস কাজে আমরা কি করেছি ছোটবেলাতে দেখেছি যে কাগজকে পুড়িয়ে দিচ্ছে। আতস কাজ কি করছে? কাগজকে পুড়িয়ে দেয়। এবং এই আতস কাজ যখন কাগজকে পোড়াচ্ছে এক্ষেত্রেও কিন্তু উত্তল লেন্সই ব্যবহার হচ্ছে। উত্তল লেন্সের একটা ধর্ম কি না, সে যে এই আলোটা আছে এই আলোটাকে কি করে একটা জায়গায় এসে কনসেন্ট্রেট করায়। ঠিক আছে, একটা জায়গায় এসে কনসেন্ট্রেট করাচ্ছে একটা বিন্দুতে এসে। সে কি করছে না একটা বিন্দুতে এসে আলোকে কনসেন্ট্রেট করায়, তাই কি হয় এই কাগজটা পুড়ে যায়। সেই জন্য ম্যাগনিফাইং গ্লাসে কি হয় উত্তল লেন্স ব্যবহৃত হয়। বেশ, ব্ল্যাকবোর্ড কেন কালো মনে হয়? কি কারণে ব্ল্যাকবোর্ড কালো মনে হয়? ব্ল্যাকবোর্ড কেন কালো মনে হয় বলো দেখি। এটি কালো রং প্রতিফলিত করে, কালো রং শোষণ করে, এটি সব রং প্রতিফলিত করে, এটি সব রং শোষণ করে। কেন হয়? বলো দেখি। এটি কেন হয় না, এটি হওয়ার পেছনে হচ্ছে এটি সব রংকে শোষণ করে নেয়। ঠিক আছে, কারণ দেখো যখন আমরা সিনেমার পর্দায় যখন দেখি আমরা, তখন কি হয় সেই পর্দা সব রংকে রিফ্লেক্ট করে, ওই জন্য সিনেমার পর্দা সাদা করা হয় যাতে সব কালারগুলো আমরা দেখতে পাই। এবার কালো কেন রং করে না, ব্ল্যাকবোর্ড তখন কি করে সমস্ত রংকে শোষণ করে, কোনো রঙই যখন প্রতিফলন হচ্ছে না তখন আমরা কি দেখতে পাচ্ছি ব্ল্যাকবোর্ডকে কালো দেখতে পাচ্ছি। তাহলে কোনো পাতার রং আমরা যখন সবুজ দেখছি তখন কি সেই পাতাটা কি করছে সব রংকে শোষণ করছে কিন্তু সবুজ রংকে রিফ্লেক্ট করে দিচ্ছে, সেই কারণে সেই পাতার রংকে আমরা সবুজ দেখছি, মনে রাখবে। ঠিক আছে, বেশ। নেক্সট দেখো, কোন বিজ্ঞানী আলোর বিক্ষেপণ বা স্ক্যাটারিং, ও খুব সহজ কোশ্চেন, নোবেল পুরস্কার পান, যেটা কিছুক্ষণ আগে আলোচনা করা হলো, বলো দেখি। বাহ, সবাই ঠিক বলেছো, এটা হচ্ছে সিভি রামান। ঠিক আছে, সিভি রামান।
এবং তিনি কি সিভি রমন কলকাতাতেই এই রিসার্চটা করেছিলেন, ঠিক আছে? সিভি রমন কলকাতাতেই এই রিসার্চটা করেছিলেন। মনে রাখবে যে অনেক সময় একটা কোশ্চেন দিয়েছিল যে নিম্নের কোন নামটি কলকাতার সঙ্গে যুক্ত নয়, তখন সিভি রমনের নাম ছিল, রবীন্দ্রনাথ ঠাকুরের নাম ছিল, আর তোমার এদিকে ওই রোনাল্ড রস যে আছে, যে ম্যালেরিয়ার আবিষ্কার করেছিল, তারও নাম ছিল। তাহলে তিনটে নাম তোমার কলকাতার সঙ্গে জড়িয়ে ছিল, বাকি একটা নাম যেটা ছিল সেটা কলকাতার সঙ্গে ছিল না সম্পর্ক। ঠিক, বেশ। 38টা দেখো, কোনো বস্তুকে দৃষ্টিগোচর হতে গেলে ন্যূনতম কত দূরত্বে রাখতে হবে? কোনো বস্তুকে যদি আমরা দেখতে চাই তাহলে মোটামুটি কত দূরত্ব হতে হবে তবে আমরা দেখতে পারবো? ওর থেকে যদি আমরা কাছে নিয়ে আসি বস্তুটা ঝাপসা হবে। ন্যূনতম বলছে, মিনিমাম কত ডিস্টেন্স? মানে এর আচ্ছা, হ্যাঁ মিনিমাম, এর নিচে নিয়ে গেলে আমরা দেখতে পাবো না, ঝাপসা লাগবে। এটা কত হচ্ছে? সেটা হচ্ছে 25 সেমি, 25 সেন্টিমিটার। আশা করি সবাই জানো এটা হচ্ছে 25 সেন্টিমিটার। কোন, এবার আচ্ছা ইলেকট্রিসিটি চলে এলো। কোন ধাতব তারের দৈর্ঘ্য বৃদ্ধি করলে তার রোধের কি পরিবর্তন হবে? রোধ বাড়ে, রোধ কমে, প্রথমে বাড়ে তারপর রোধ কি না দেখো, যে ধরো এখানে কি হচ্ছে না, একটা তার আছে, এবারে এই তারের মধ্যে একটা রোধ থাকে, এবং এই তারের কি হয় না, এখানে একটা পোটেনশিয়াল লাগিয়ে দিলাম ভি, তাহলে এটা হচ্ছে আর, এটা হচ্ছে ভি। কারেন্ট কি করছে, এইখান থেকে পাস হয়ে এইদিকে যাচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে ভোল্টেজ, এটা হচ্ছে আর, তাহলে কারেন্টের সঙ্গে ভোল্টেজ আর সম্পর্ক কি? ভি ইজ ইকুয়াল টু আই ইন্টু আর, মনে রাখবে। এটা হচ্ছে ওহমের সূত্র, ঠিক আছে? এটা হচ্ছে ওহমের সূত্র। তাহলে দৈর্ঘ্য বাড়ালে কি হবে? রোধ বাড়ে, ঠিক অ্যান্সার দিয়েছো। রোধের সঙ্গে সম্পর্ক কি? দৈর্ঘ্যের। আর সমান রো এল বাই এ। এল হচ্ছে দৈর্ঘ্য, এ হচ্ছে ক্ষেত্রফল তারটা, ঠিক আছে? এটা যদি তোমার তার হয়, ধরো এটা যদি তার হয়, এটা তার তো, তাহলে এই যে টোটাল লেন্থটা, এই টোটাল লেন্থটা হচ্ছে এল, আর তার যে এই যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা, এটা হচ্ছে কি হচ্ছে? এটা হচ্ছে এ, ঠিক আছে? তাহলে দৈর্ঘ্যের সঙ্গে বাড়ে এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি তুমি বাড়িয়ে দাও, দেখো না, তুমি নিজের মনে মনেই দেখো যে মোটা তার যেগুলো হয় তাদের রোধটা কিন্তু কি হয়? কম হয়। মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি তুমি বাড়িয়ে দাও, এ যদি বাড়ে তাহলে কিন্তু আর কমে যাবে, ঠিক আছে? আর কমে যাবে। আর দৈর্ঘ্য বাড়লে দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক সেতু বাড়বে। বেশ। বাড়ির বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলি কোন সমবায়ে পরিচালিত হয়? কোন সমবায়ে লাগানো থাকে বাড়ির বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলি? বলো দেখি। বাড়ির বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলি কোন সমবায়ে লাগানো থাকে? মানে ধরো মিটার থেকে বেরোলো, মিটার থেকে বেরোনোর পরে কোন সমবায়ে লাগানো থাকে? তোমাকে জাস্ট একটা উদাহরণ দিই, মানে এখানে ফিউজটা বাদ দিয়ে, ফিউজ বাদ দিয়ে, মনে রাখবে আমি ফিউজের কথা বলছি না, এক্সেপ্ট ফিউজ বাদ দিয়ে কোন সমবায়ে লাগানো থাকে বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলি? দেখো সমান্তরাল সমবায় কোনটা? সমান্তরাল সমবায় হচ্ছে ঠিক আছে R1, R2, R3, ঠিক আছে? এটা হচ্ছে তোমার কি? সমান্তরাল সমবায়। এটা হচ্ছে তোমার সমান্তরাল সমবায়, এটা ভোল্টেজ। আর এটা কি হচ্ছে না, এখানে কারেন্ট হচ্ছে কত? আই, এখানে কারেন্ট আই, এখানে কারেন্ট আই, এই সমান্তরাল না, এটা শ্রেণী সমবায়। এবার শ্রেণী সমবায়ের ক্ষেত্রে অসুবিধা কি না, অসুবিধা হচ্ছে যদি তুমি এই তারটাকে কেটে দাও, ক্যাঁচকুচ করে দিলে, তাহলে কারেন্ট কিন্তু আর যাবে না। এই তারটাকে কেটে দিলে কারেন্ট আর যাবে না। তার মানে একটা সুইচ যদি তুমি অফ করে দাও, মানে একটা সুইচ যদি অফ করে দাও তাহলে কিন্তু কারেন্ট আর প্রবাহিত হচ্ছে না। মানে ধরো তুমি পাখার সুইচটা অফ করলে তোমার কি হলো, লাইট ফাইট সব চলে গেল একসঙ্গে, মানে শীতকালে তুমি আর দেখতে পাবে না, টিভিও দেখতে পাবে না, কিছু না। শ্রেণী সমবায়ের সমস্যা এটা। কিন্তু সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কি হয় না, সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তোমার এই যে ধরো এখানে একটা নিলাম আমি ভোল্টেজ, এটা একটা রোধ, এটা একটা রোধ, আর এটা হচ্ছে একটা ভোল্টেজ, ঠিক আছে? এই ভোল্টেজ, এই ভোল্টেজ। এক্ষেত্রে কি হয় না, এক্ষেত্রে ভোল্টেজটা সমান হয় দুটোতেই, কারেন্টটা আলাদা হয়। মনে রাখবে ভোল্টেজ সমান কারেন্ট আলাদা। এক্ষেত্রে যদি আমি R1টাকে কেটেও দিই তাহলে কারেন্টটা কিন্তু এই পথে চলে আসবে, R2 পথে চলে আসবে, কারেন্টটা নিয়ে কমপ্লিট করে দেবে সার্কিট। কিন্তু এর ক্ষেত্রে R1 কেটে দিলে সার্কিট কিন্তু কমপ্লিট হচ্ছে না। বোঝা গেল? তাহলে বাড়ির যে যন্ত্রপাতিগুলো আছে সেগুলো সমান্তরালে লাগানো থাকে। বেশ। নেক্সট দেখো, বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্টের ধর্ম হলো উচ্চ রোধ,
নিম্ন গলনাঙ্ক, নিম্ন রোধ ও উচ্চ গলনাঙ্ক, উচ্চ রোধ উচ্চ গলনাঙ্ক, নিম্ন রোধ নিম্ন গলনাঙ্ক। বৈদ্যুতিক বাল্ব কি ধর্ম বৈদ্যুতিক বাল্বের? যেগুলো 100 ওয়াটের বাল্ব থাকে কল্পনা করো, সেগুলো কি হবে? মনে রাখবে যে তাপ বা শক্তি উৎপন্ন হয় সেটা কার সঙ্গে সমানুপাতি? এইচ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি, মানে রোধের সঙ্গে সমানুপাতি। মানে রোধ যদি বাড়াও তাহলে এইচ বাড়বে, আর রোধ কমালে এইচ কমবে। মানে তোমাকে যদি বেশি আলো পেতে হয় তাহলে কিন্তু রোধটাকে বেশি রাখতে হবে। তাহলে প্রথমত উচ্চ রোধ, মানে এই দুটো বাদ চলে গেল, নিম্ন রোধ তো হবে না, উচ্চ রোধ। এবার বলি, ধরো যে ফিলামেন্টটা আছে সেটা যদি খুব সহজেই গলে যায়, যে ফিলামেন্টটা আছে সেই ফিলামেন্টটা যদি খুব সহজেই গলে যায়, ঠিক আছে, তাহলে তো হবে না। তাহলে কি হবে? তার যে মেল্টিং পয়েন্ট আছে সেটাকে খুব হাই হতে হবে, মানে প্রায় 3000 ডিগ্রি সেলসিয়াস পেলে যেন এটা গলে, তার আগে যেন না গলে। তাহলে একে কি হতে হবে? একটা হচ্ছে উচ্চ রোধ এবং হাই মেল্টিং পয়েন্ট, মানে উচ্চ গলনাঙ্ক। ঠিক আছে, তাহলে উচ্চ রোধ উচ্চ গলনাঙ্ক। একজনই ঠিক অ্যান্সার দিয়েছে, বাকি সবাই ভুলভাল অ্যান্সার দিলে। ঠিক আছে, মানে কমন সেন্স লাগালেই পারতে। রোধের কনসেপ্টটা তোমাদের ছিল না, কিন্তু গলনাঙ্কের ক্ষেত্রে তোমরা ভুল মানে হলে কি করে জানি না। তো এটা উচ্চ গলনাঙ্ক হবে, ঠিক আছে, তাহলে উচ্চ রোধ উচ্চ গলনাঙ্ক। কারণ দেখো না, যদি তোমার গলনাঙ্ক বেশি না হয়, খুব বেশি তাপ হলে কি হবে? গলে যাবে তো ওটা। নিম্ন গলনাঙ্কের হলে 100 ডিগ্রিতে কি হয়, 100 ডিগ্রি হলে গলে যাবে চট করে। তাহলে তোমার ফিলামেন্ট যদি গলে যায় তুমি আলো পাবে? আর পাবে না। ঠিক আছে, এবার দেখো বাড়ির বৈদ্যুতিক যন্ত্রপাতিকে রক্ষা করার জন্য যে ফিউজ ব্যবহৃত হয় সেটি কি দ্বারা নির্মিত হয়? সেটি কি দ্বারা নির্মিত হয়? তামা ও টিন, শুধুমাত্র তামা, লেড ও টিন, রূপো ও তামা। দেখো আমাদের বাড়িতে তো তামা লাগিয়ে দিই আমরা, কিন্তু তামা লাগানো ঠিক নয়। তামা মানে যেটা হবে সেটা তড়িতের কিন্তু খুব সুপরিবাহী হবে না। তড়িতের খুব সুপরিবাহী হলে কিন্তু সহজেই হাই ভোল্টেজের তড়িৎকে পাস করে দেবে। যাও তুমি, যাও বাবা যাও, তুমি যন্ত্রপাতিকে পুড়িয়ে ফেলো। তামা লাগিয়ে দিই আমরা, এবং মোটা করে লাগিয়ে দিই, তা আরো বিপদ বাড়িয়ে দিই। ঠিক আছে, আরো বিপদ বাড়াই। তামা হলে হবে না তো। তামা, তাহলে তামা যেখানে যেখানে আছে সেখানে কেটে দাও। প্রথমত তামা হলে হবে না, তামা সুপরিবাহী, অত সুপরিবাহী আমার দরকার নেই। তাহলে তামা যদি কেটে যায় তো কি রইলো? আমার রইলো লেড এবং টিন, যেটা আমরা কেউ ইউজ করি না। লেড এবং টিন হতে হবে। এবং একে কি হতে হবে? উচ্চ না নিম্ন গলনাঙ্ক? কে বলো তো দেখি। আমার যাতে চট করে যাতে মানে বেশি ভোল্টেজ প্রবাহিত হলেই যেন ফিউজটা উড়ে যায়, তাহলে একে উচ্চ গলনাঙ্ক হতে হবে না নিম্ন গলনাঙ্ক হতে হবে? নিম্ন গলনাঙ্ক, ঠিক। নিম্ন গলনাঙ্ক হতে হবে। এবং এটা কি হাই রেজিস্ট্যান্স হতে হবে, হাই রেজিস্ট্যান্স। ঠিক আছে, রেজিস্ট্যান্স হাই, রেজিস্ট্যান্স হাই। আর কি হতে হবে না তোমার, যেটা হতে হবে সেটা হলো কি, এটা শ্রেণী সমবায়ে লাগানো থাকবে। কি সমবায়ে? শ্রেণী সমবায়ে। শ্রেণী সমবায়ে কার সঙ্গে থাকবে? না আমাদের যেটা ফেজ থাকে, যেটাকে আমরা ফেজ বলি, যেখানে অ্যাকচুয়ালি 240 ভোল্ট যায়, মানে লাইভ তারের সঙ্গে। দুটো তার যদি হয় তাহলে একটা হয় লাইভ মানে ফেজ, আর একটা হয় নিউট্রাল। এই নিউট্রাল এবং লাইভ যদি না থাকে তাহলে কিন্তু হবে না। অনেক সময় দেখবে তুমি কি করো, লাইভ তারটাতে হাত দিয়ে দেবে, বিরাট ঝটকা খাবে। কেন? যদি তুমি খালি পায়ে থাকো। কিন্তু তুমি যদি চটি পরে থাকো তাহলে তোমার কি হবে, যে শর্টটা খাবে সেটা কম পাবে, শক যেটা খাবে সেটা কম হবে। কারণ তোমার তুমি তখন নিউট্রালের কাজ করবে না। ঠিক আছে, লাইভ থাকে একটা নিউট্রাল থাকে। ঠিক আছে, লাইভ একটা নিউট্রাল। এবং এদের মধ্যে যখন পোটেনশিয়াল ডিফারেন্স সৃষ্টি হয় তখনই কিন্তু তোমার কি হয়, তড়িৎ প্রবাহিত হয়। এবার মাঝে মাঝে লাইভ আর নিউট্রাল একসঙ্গে যখন ঠিকে যায় তখন বিরাট একটা কি হয়, শর্ট সার্কিট তৈরি হয়। ঠিক আছে, বিরাট শর্ট সার্কিট তৈরি হয়, তখন ভোল্টেজ আরো বেড়ে যায়। বেশ, যখন দুটি রোধ শ্রেণী সমবায়ে থাকে তখন সমবায়ে তড়িৎ প্রবাহ আলাদা হয়, বিভব প্রভেদ সমান হয়, তড়িৎ প্রবাহ সমান হয়, কোনোটি হয় না। শ্রেণী সমবায়ে আমি কি বললাম? এটা হচ্ছে শ্রেণী সমবায়, শ্রেণী সমবায়। ঠিক আছে, এবার এখানে আমি ধরলাম কি, একটা ভোল্টেজ লাগালাম, কি লাগালাম? ভি। ঠিক আছে, ভি। এটা হচ্ছে R1, R2, R3। এদের মধ্যে কি হয় শ্রেণী সমবায়ের ক্ষেত্রে? ভোল্টেজ ডিফারেন্ট হয়। ভোল্টেজ এক্ষেত্রে কি হয়? V1, একদম ঠিক বলেছো, তড়িৎ প্রবাহ এদের মধ্যে সমান হয়। ঠিক আছে, তাহলে ভোল্টেজ V1, V2, V3 হয়। তাহলে আমরা কি লিখতে পারি? V ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? V1 প্লাস V2 প্লাস V3। V ইজ ইকুয়াল টু কি?
আই আর লিখে দিলাম, ভি ইজ ইকুয়াল টু আই আর, তো তাহলে এখানে লিখতে পারি I1 R1, I1 তো হবে না, এটা কারেন্ট যেহেতু সমান সেহেতু হবে IR1 হবে। দেখো কি সুন্দর একটা ফর্মুলা আমরা পেয়ে যাব। IR2 হবে, এটা IR3 হবে। তাহলে আই তো কেটে যাবে, এই সব আই গুলো কেটে যাবে। তাহলে আমরা কি পাবো, R ইজ ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3। তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি পেলাম আমরা, রোধটা কি হচ্ছে একে অপরের সঙ্গে যোগ হচ্ছে। আর সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আমরা কি পাবো, 1/R ইজ ইকুয়াল টু 1/R1 1/R2 প্লাস 1/R3। ঠিক আছে, এটা হচ্ছে তোমার কি শ্রেণী, আর এটা হচ্ছে সমান্তরাল। ঠিক আছে, বেশ। 44টা দেখো, দেখো ফিউজ তারের ক্ষেত্রে নিম্নের কোনটি সত্য নয়। আচ্ছা এটা একবার দিলাম না, তাও বলো কোনটি সত্য নয়। এটি উচ্চ রোধযুক্ত হওয়া উচিত, নিম্ন গলনাঙ্কযুক্ত হওয়া, এটা পারা উচিত কিন্তু তোমাদের 44এরটা আমি বলে দিলাম। কোনটি সত্য নয়, বারবার তোমাদেরকে এখানে বললাম যে টেম্পারেচার 3000 ডিগ্রি মানে হাই মেল্টিং পয়েন্ট হতেই হবে, হাই মেল্টিং পয়েন্ট। ঠিক আছে, এ কে উচ্চ গলনাঙ্কযুক্ত হতেই হবে। তাহলে অনেকে সি কি করে বলছো, সত্য নয় বলেছে, সত্য নয় খুঁজে বার করতে হবে তোমাকে, কোনটা সত্যি নয়। উচ্চ রোধযুক্ত হওয়া উচিত, অবশ্যই হওয়া উচিত। উচ্চ গলনাঙ্ক হওয়া উচিত, শ্রেণী সমবায় হ্যাঁ হওয়া উচিত। তাহলে কোনটা নয়, এটা কিন্তু নয়। তাহলে অ্যান্সার কি হবে, এটি নিম্ন গলনাঙ্কযুক্ত হওয়া উচিত নয়। ঠিক আছে, বোঝা গেল। তাহলে এই নয়টা কিন্তু বারবার বলছি লক্ষ্য করবে, এই নয় যেখানে নয় আছে সেখানে লক্ষ্য করবে, অনেক ভুল হয় এটা কিন্তু বারবার বলছি। বেশ, দেখো আর কয়েকটি কোশ্চেন আছে। একটি স্টেপ ডাউন ট্রান্সফরমারের ক্ষেত্রে কোনটি সত্য নয়, এটাও কিন্তু বিশেষে এসছে। স্টেপ ডাউন মনে রাখবে, যে স্টেপ আপ যে ট্রান্সফরমার হয় সে ভোল্টেজ বাড়ায়, স্টেপ আপ কি করে, ভোল্টেজকে বাড়ায়, ভোল্টেজ বাড়ায়। আচ্ছা স্টেপ ডাউন কি করে, কি করে ভোল্টেজ কমায়। এবার এখানে তোমাদেরকে বলে দিই ভোল্টেজের সঙ্গে কারেন্টের ব্যস্ত সম্পর্ক। তার মানে প্রথম ক্ষেত্রে, 1 নম্বর ক্ষেত্রে যদি আমার ভোল্টেজ বাড়ে তাহলে কি কারেন্ট কমবে, এক্ষেত্রে আই কি হবে, কমবে। স্টেপ ডাউনের ক্ষেত্রে কি হবে তোমরা বলো এবারে, প্রাথমিক কারেন্ট গৌণ কারেন্টের থেকে বেশি হবে। আচ্ছা প্রাথমিক, আমি কি বলছি, স্টেপ আপের ক্ষেত্রে ভোল্টেজটা বেড়ে যায়, মানে প্রাথমিক ভোল্টেজ যা থাকে ভোল্টেজটা বেড়ে যায়। স্টেপ ডাউনের ক্ষেত্রে কি হয়, প্রাথমিক ভোল্টেজ যা থাকে তার থেকে ভোল্টেজটা কমে যায়। ঠিক আছে, দেখো কি রয়েছে স্টেপ ডাউনের ক্ষেত্রে কোনটি সত্য, প্রাথমিক ভোল্টেজ গৌণ ভোল্টেজের থেকে বেশি হয় না, হয় না। গৌণ ভোল্টেজটা বেশি হয় কারণ ভোল্টেজ বাড়িয়ে দেয়, দ্বিতীয় ক্ষেত্রে ভোল্টেজ, এই যে ভোল্টেজটা বেড়ে যায়, তাহলে এটা হবে না। ঠিক আছে, প্রাথমিক কারেন্ট গৌণ কারেন্টের থেকে বেশি, হ্যাঁ বেশি। কেন বেশি না, স্টেপ ডাউনের ক্ষেত্রে আমরা কি দেখলাম, যে প্রাথমিক ভোল্টেজের থেকে গৌণ ভোল্টেজটা বেশি, তাহলে ভোল্টেজ যদি বেশি হয়, আচ্ছা প্রাথমিক ভোল্টেজ থেকে গৌণ ভোল্টেজ কম দেখছি, তাহলে ভোল্টেজ বেশি হলে কারেন্ট কিন্তু কমে যাবে, বেড়ে যাবে। ঠিক আছে, 34 বি হবে। ঠিক দিয়েছো যারা বি দিয়েছো একদম ঠিক। আচ্ছা বুঝতে পারলে না বলো, এটা বুঝতে পারলে না, না আমি বলছি কি, দেখো এটা দেয় কিন্তু এক্সামে, ওই জন্যই দিয়েছি। স্টেপ আপ, আপ মানে বাড়ানো, তার মানে ধরো প্রাথমিক ক্ষেত্রে ভোল্টেজ V1 হলে আপ মানে কি V2টাকে বাড়িয়ে দেয়। তাহলে V2 যদি বাড়ে তাহলে ভোল্টেজের সঙ্গে কারেন্টের ব্যস্ত সম্পর্ক 1/I, তাহলে এখানে V2 যদি বাড়ে তাহলে প্রথমে কারেন্ট যদি I1 হয় তাহলে কারেন্ট I2 কমে যাবে, সিম্পল। এটাকে বলছি কি স্টেপ আপের ক্ষেত্রে। ঠিক আছে, স্টেপ ডাউনের ক্ষেত্রে আমরা কি দেখলাম, যে ভোল্টেজ যদি V1 থাকে ডাউন কি করে V2টাকে কমিয়ে দেয়, তাহলে V2 যদি কমে তাহলে I1 কি হবে, সিমিলারলি I2 বেড়ে যাবে। এভাবে মনে রাখবে, এটা হচ্ছে স্টেপ আপ। আশা করি এবার বুঝতে পারবে তোমরা, এটা হচ্ছে স্টেপ ডাউন। আপ মানে ভোল্টেজ বাড়ানো কারেন্ট কমানো, ডাউন মানে ভোল্টেজ কমানো কারেন্ট বাড়ানো। তাহলে শুধুমাত্র ভোল্টেজটা মনে রাখো, একটা মনে রাখো, স্টেপ আপ ভোল্টেজ বাড়াচ্ছে, তাহলে ভোল্টেজ যখনই বাড়ালো কারেন্ট তার মানে কমবে। ঠিক আছে, বেশ। পৃথিবীর 2 মেরুতে বিনতি কোণ কত, পৃথিবীর 2 মেরুতে বিনতি কোণ কত, এই কোশ্চেনটাও কিন্তু প্রিভিয়াস ইয়ারে দিয়েছে, দিতে পারে।
বিনতি কোণ কত? 2 মেরুতে, বলো দেখি কত হবে? যারা একটু পড়েছো তারা জানবে। বলার চেষ্টা করো সবাই, দেখি কেমন পারো তোমরা। মনে রাখবে যে পৃথিবী হচ্ছে একটা বিরাট চুম্বক। এবারে এই পৃথিবী যেহেতু বিরাট চুম্বক, এটা হচ্ছে ধরো পৃথিবী, ঠিক তো? আর এটা হচ্ছে পৃথিবীর অনুভূমিক তল। পৃথিবী হচ্ছে একটা বিরাট চুম্বক। এবার এই পৃথিবীতে যদি আমরা কোন একটা চুম্বককে ঝুলিয়ে দিই, ঠিক আছে, ধরো চুম্বককে ঝুলিয়ে দিলাম, তাহলে চুম্বককে যখন ঝোলালাম, এটা ধরো একটা চুম্বক, সবুজ রঙের রাখি, তাহলে বুঝতে সুবিধা হবে। তোমরা তাহলে নিজেরাই বলতে পারবে, দেখো এটা হচ্ছে একটা চুম্বক। এবারে এই যে কোণটা থাকে অনুভূমিকের সঙ্গে, এটা হচ্ছে বিনতি কোণ। এবার বলো এই কোণটা থিটা, এবার সবুজ কালারটা যখন লাল কালারকে টাচ করবে তখন ছবিটা কেমন হবে আমরা দেখি, তাহলে তোমরা দেখো ইজিলি বলতে পারবে নিজেরাই। সবুজ কালারটা যখন লালকে টাচ করবে তখন কেমন হবে, এটা তোমরা ইজিলি বলে দেবে। দেখো এটা পৃথিবী, সবুজটা যখন, আচ্ছা এটা বিকে গেল একটু, এটা সোজা করার চেষ্টা করি, ঠিক আছে। এবার দেখো আমি কি বললাম, সবুজটা যখন লালকে টাচ করবে তখন কি হয়ে যাবে না, এই থিটার মানটা কি হয়ে যাবে, থিটার মানটা হয়ে যাবে তোমার 90 ডিগ্রি, ঠিক আছে। কারণ কি, যত তুমি সবুজটাকে সরাবে, সবুজটা কি আছে এখন এইভাবে আছে, যখন সবুজটাকে এইভাবে হয়ে যাবে তার মানে কি হবে, থিটা ছিল, থিটা থেকে এটা 90 ডিগ্রি হয়ে যাবে না, হয়ে গেল 90 ডিগ্রি। তাহলে দুই মেরুতে বিনতি কোণের মান মনে রাখবে 90 ডিগ্রি। হুম, দুই মেরুতে হচ্ছে 90 ডিগ্রি। এবারে তোমাদের সাধারণ নলেজ থেকে বলো, যদি দুই মেরুতে বিনতি কোণ 90 ডিগ্রি হয়, মেরুতে 90 ডিগ্রি, তাহলে নিরক্ষরেখায় কত, এটা তোমরা বলো। মেরুতে 90 হলে নিরক্ষরেখায় কত, বলো। আর বিনতি কোণের মান 0 থেকে 90 পর্যন্ত ভ্যারি করে, তোমরা এটা বলো। মেরুতে যদি 90 ডিগ্রি হয়, যেটা আমি দেখালাম যে অনুভূমিকের সঙ্গে যে চুম্বকটা আছে যেটা ঝোলাচ্ছ তুমি, সেটা যে কোণ করছে সেটা হচ্ছে তোমার বিনতি কোণ। তাহলে তোমার যখন নিরক্ষরেখায় আনবে তখন কত হবে, কে একজন বলো নিরক্ষরেখাতে কত হবে? ভেরি গুড দিশা, এটা হচ্ছে 0 ডিগ্রি। তাহলে মেরুতে যদি হয় বিনতি কোণ 90 ডিগ্রি, তাহলে থিটাটা আবার কি হবে, কমে কমে চলে আসবে, এই থিটাটা এইদিকে কমবে, তাহলে কমলে কি হবে, 0 ডিগ্রি হয়ে যাবে নিরক্ষরেখায়, ঠিক আছে। বেশ, নেক্সট দেখি, এটা তোমরা নিজেরা বলো। বৈদ্যুতিক পাখাতে যে মোটর লাগানো থাকে সেটি কোন শক্তিকে কোন শক্তিতে রূপান্তরিত করে? বৈদ্যুতিক পাখাতে যে মোটর লাগানো থাকে, দেখো বৈদ্যুতিক পাখাতে, এটা পাখা ধরো, ঠিক আছে, পাখার 3-4টে ব্লেড থাকে, এই একটা ব্লেড, এই একটা ব্লেড, এই একটা ব্লেড, ঠিক আছে। এবারে এখানে একটা মোটর আছে, এই মোটর, এই মোটরে কি থাকে, তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে, বাহ, ঠিক বলেছো, দুজন যারা বলেছো এটা হচ্ছে তড়িৎকে যান্ত্রিকে, কেন কি, তোমার দেখো ওই যে মোটরটা আছে, মোটরটা যখনই কি করে, তোমার তড়িৎ শক্তি পেলো, পাখাটাকে ঘোরাতে লাগলো, মোটরটা ঘুরছে মানে পাখাটাও ঘুরছে, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, সে বৈদ্যুতিক শক্তি, তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করছে। যান্ত্রিক শক্তি মানে কি, ওই যে ঘুরছে ওটা যান্ত্রিক শক্তি, ঠিক তো। বেশ, এবার তোমাদের বলি, যে ধরো ডায়নামো থাকে, ঠিক আছে, ডায়নামো মানে যেখান থেকে কি তৈরি হয় না, আমাদের যখন দেখো কল্পনা করো যে একটা বড় ড্যাম্প আছে, সেখানে ধরো জলের স্রোত আসছে, এবার জলের স্রোত এলে সেখানে কি ডায়নামোটাকে ঘোরাচ্ছে, এবার ডায়নামোটা যখন ঘুরছে, ঘোরার ফলে কি তৈরি করছে, সে তৈরি করছে তড়িৎ শক্তি, মানে এখানে জলটা যে এলো, জলের যে শক্তি যে ঘোরাচ্ছে সেটা হচ্ছে যান্ত্রিক শক্তি, যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করছে ডায়নামো। তাহলে মনে রাখবে যে যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে কে করে, সেটা হচ্ছে ডায়নামো। এই দুটো উদাহরণ মনে রাখবে, যা যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে করছে ডায়নামো, ঠিক আছে। বেশ, নিচের কোনটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয়? এতক্ষণ যা পড়ালাম এখান থেকে আশা করি সবারই বলা উচিত যে কোনটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয়, বলো দেখি। একটা হিন্ট দিচ্ছি, দেখো যে সমস্ত তরঙ্গ, যে তরঙ্গ হচ্ছে কি
না রেডিও অ্যাক্টিভ বা তেজস্ক্রিয় তরঙ্গ, সেই তরঙ্গ কিন্তু তড়িৎচুম্বকীয় নয়। এখানে এই চারটের মধ্যে কোনটি তেজস্ক্রিয় তরঙ্গ? কোনটি তেজস্ক্রিয় তরঙ্গ এই চারটির মধ্যে? এই চারটির মধ্যে তেজস্ক্রিয় তরঙ্গ কোনটি? এই চারটির মধ্যে তোমরা নাম শুনেছো কোনোদিন? আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি, এগুলোর নাম শুনেছো? আচ্ছা আলফা আর বিটা, গামাটা হবে না, আলফা আর বিটা। আলফা রশ্মির নাম শুনেছো? একদম। তাহলে এই যে রশ্মিগুলো আছে যেগুলো তোমার কি তোমার নিউক্লিয়াস থেকে বেরিয়ে আসে, সেই নিউক্লিয়াস থেকে বেরিয়ে আসাগুলোই হচ্ছে তোমার কি তড়িৎচুম্বকীয় তরঙ্গ নয়, এগুলো হচ্ছে কি তেজস্ক্রিয় তরঙ্গ। আলফা বিটা গামাটাও হবে, ঠিক আছে? এগুলো কি পদার্থের যে নিউক্লিয়াস আছে সেই নিউক্লিয়াস থেকে বেরিয়ে আসে। আলফা বিটা গামা এগুলো হচ্ছে রেডিও অ্যাক্টিভ ওয়েভ, ওয়েভ, ঠিক আছে? রেডিও অ্যাক্টিভ ওয়েভ মনে রাখবে। বেশ, নিচের কোনটির দ্বারা প্রমাণিত হয় আলো মাঝে মাঝে কণা রূপে আচরণ করে? দেখো আলোকে আমরা এতক্ষণ পড়ে আসছি যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এবারে কোনটি, আচ্ছা তাছাড়া বিও হবে, ওকে। আচ্ছা না এক্স রে, এক্স রে কিন্তু এক্স রে যেটা আছে, এক্স রে তোমার নিউক্লিয়াস থেকে বেরোয় না। এক্স রে কেন বেরোয় তোমাকে বলি। এটা ধরো একটা তোমার কি হলো না পরমাণু, এটা হচ্ছে তোমার কি নিউক্লিয়াস, এবার এখানে হচ্ছে ইলেকট্রন, এইগুলো হচ্ছে ইলেকট্রন। এবার ইলেকট্রনের একটা কক্ষপথ থেকে অন্য কক্ষপথে জাম্প করার কারণে কিন্তু এক্স রে বেরিয়ে আসে, ঠিক আছে? এক্স রে কিন্তু তোমার কি হয় না ইলেকট্রনের জাম্পিং এর জন্য বেরোয়। এখানে কিন্তু এক্স রে এই নিউক্লিয়াস থেকে বেরোচ্ছে না, নিউক্লিয়াস থেকে বেরোচ্ছে না বলে এটা কিন্তু তোমার কি হচ্ছে রেডিও অ্যাক্টিভ ওয়েভ হচ্ছে না। বাকিগুলো কিন্তু তোমার কি হবে না নিউক্লিয়াস থেকে বেরিয়ে আসছে, এই জন্য এগুলো তেজস্ক্রিয়, ঠিক আছে? বেশ, আচ্ছা নিচের কোনটির দ্বারা প্রমাণিত হয় আলো মাঝে মাঝে কণা রূপেও আচরণ করে? যেটা আবিষ্কার করেছেন কে? অ্যালবার্ট আইনস্টাইন। অ্যালবার্ট আইনস্টাইন, এবং অ্যালবার্ট আইনস্টাইন এই জন্য নোবেল পান 1921 সালে। অ্যালবার্ট আইনস্টাইন গট নোবেল প্রাইজ, এগুলো সব ফ্যাক্ট খুব ইম্পর্টেন্ট, প্রাইজ ইন 1921 ফর হোয়াট? ফর, কোনটা হবে এখানে? দেখো আমি আগের দিন বলেছিলাম যে আমাদের যে সৌর প্যানেলগুলো আছে, সৌর প্যানেল বা সোলার, সোলার যে সূর্য থেকে যে ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে সেটা কিভাবে তৈরি হয়, কি জন্য তৈরি হয়? সূর্য থেকে ইলেকট্রিসিটি কি জন্য তৈরি হয়, কি ইফেক্টের জন্য তৈরি হয়? সূর্য থেকে ইলেকট্রিসিটি কেন তৈরি হয়, কিভাবে তৈরি হয়, সেটা তোমরা ভুলে গেলে? আগের দিনই বললাম, সেটা হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া, ফটো ইলেকট্রিক ইফেক্ট, ঠিক আছে? তাহলে এখানে কি হয়, এই যে সূর্য আছে আর এখানে ধরো এটা সূর্য, ঠিক আছে? এটা সূর্য, এটা সূর্য, এটা সূর্য। এবার সূর্য থেকে আলো এলো, এসে এই প্যানেলটা, এই প্যানেল যেটা আছে এখানে পড়লো, ঠিক আছে? এখানে কি হয় ইলেকট্রন থাকে। এবার সেই ইলেকট্রন গুলো কি হয় না এই ফোটন কণা যখন এলো, এটা হচ্ছে ফোটন কণা, ফোটন কণা যখন এলো এই ইলেকট্রন গুলো কি হলো প্রবাহিত হতে শুরু করলো, ইলেকট্রন গুলো বেরিয়ে গেল বাইরে, ঠিক আছে? ইলেকট্রন গুলো প্রবাহিত হতে শুরু করলো, ইলেকট্রন গুলো যখন প্রবাহ সৃষ্টি হলো ইলেকট্রনের, তখনই আমরা কি পেলাম না ইলেকট্রনের প্রবাহের জন্যই তো আমরা কারেন্ট পাই। তাহলে সেটা হলো কি হলো না তোমার আলোক তড়িৎ ক্রিয়া, এবং এই আলোক তড়িৎ ক্রিয়ার জন্যই কিন্তু 1921 সালে আইনস্টাইন তোমার কি পান, নোবেল পান, ফটো ইলেকট্রিক ইফেক্ট, ইফেক্ট, ঠিক আছে? ফটো ইলেকট্রিক ইফেক্ট। তাহলে আলোক তড়িৎ ক্রিয়ার জন্য 1921 সালে নোবেল প্রাইজ পান। আর মনে রাখবে অ্যালবার্ট আইনস্টাইন একটা গুরুত্বপূর্ণ জিনিস দিয়েছিলেন, সেটা হচ্ছে কি ওই ভর এবং শক্তির সংরক্ষণ সূত্র। ভর এবং শক্তির সংরক্ষণ সূত্রটা কি? ই সমান এম সি স্কোয়ার। এটাও কিন্তু এক্সামে আসতে পারে যে ভর এবং শক্তির সংরক্ষণ সূত্র ই সমান এম সি স্কোয়ারটি কে দেন, সেটা হচ্ছে অ্যালবার্ট আইনস্টাইন, ঠিক আছে? বেশ, শেষ কোশ্চেন আজকে আমাদের, বৈদ্যুতিক বাতিতে কোন গ্যাস থাকে? বৈদ্যুতিক বাতিতে কোন গ্যাস থাকে? বৈদ্যুতিক বাতিতে কোন গ্যাস থাকে? দেখো বৈদ্যুতিক বাতিতে একটি নিষ্ক্রিয় গ্যাস থাকে, এটুকু বলতে পারি। বৈদ্যুতিক বাতিতে একটি নিষ্ক্রিয় গ্যাস থাকে যাতে ফিলামেন্টটি না জ্বলে যায়। সবাই একই কথা বলছে, বৈদ্যুতিক বাতিতে কি নাইট্রোজেন থাকে?
বৈদ্যুতিক বাতিতে ফিলামেন্ট যাতে না জ্বলে যায় সেই জন্য কিন্তু বৈদ্যুতিক বাতিতে কি থাকে, আর্গন গ্যাস, আর্গন, ঠিক আছে, আর্গন গ্যাসটা থাকে। নাইট্রোজেন গ্যাস যখন উত্তর দিলে তাহলে কিছু তো একটা নাইট্রোজেনের ব্যাপার আছে, আমাকে দেখতে হবে, ঠিক আছে। তাহলে বৈদ্যুতিক বাতিতে কোন গ্যাস থাকে, আর্গন থাকে, আর্গন ছাড়া নিয়নও থাকতে পারে। তার কারণ হচ্ছে কি না তোমার এটা কি ফিলামেন্টকে জ্বালিয়ে দেয় না, ঠিক আছে। আর অনেক বাতিতে নিয়ন, আগেকার দিনে নিয়নের আলো ব্যবহার করা হতো, ঠিক আছে, নিয়নের আলো ব্যবহার করা হতো, এখন আর হয় না। বেশ, তাহলে আজকে আমাদের এখানে 50টা কোশ্চেন শেষ করলাম, এবং তোমরা আগের ক্লাসটা যদি না দেখে থাকো সেটা আগেরটা দেখো, সেখানেও কিন্তু ফিজিক্সের উপরে 50টা তোমার এমসিকিউ করানো আছে। আজকে আমাদের ফিজিক্স শেষ হলো, পরবর্তী ক্লাসে আরো আমরা তোমার কি ভালো ভালো এমসিকিউ নিয়ে আসবো। চলো এখানে ক্লাসটা শেষ করলাম, সবাই ভালো থাকো, গুড বাই সবাইকে।